আমি মিলন স্যার। 29তম বিসিএস থেকে আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্ট পড়াই। 29তম বিসিএস এ যারা পুলিশ ক্যাডারে কোয়ালিফাই করেছে তারা এখন অলমোস্ট সবাই এসপি হয়ে গেছে। তো প্রতি বছর আমি আমার হাত ধরে অ্যাভারেজ 70-80 জন করে প্রায় বিসিএস ক্যাডার অফিসার তৈরি হয়। তো এই কথাটা কেন বললাম, তোমরা তো সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাই না? তোমাদের প্রথম সাজেশন হচ্ছে বিগত লিখিত পরীক্ষার যে প্রশ্নটি, সে প্রশ্নটি সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়া, তোমাদের একটা আইডিয়া তৈরি হবে। আমি তোমাদেরকে আজকে প্রথমে একটা সাজেশন দিব, তারপর আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখবো। আমাদের কোর্স প্ল্যানটা তোমাদের মনে আছে, হাতে আছে না কোর্স প্ল্যানটা? ঠিক আছে, সেই কোর্স প্ল্যানের আঙ্গিকে আমি তোমাদেরকে আন্তর্জাতিক অংশটুকুর একটা সাজেশন দিই। আন্তর্জাতিক অংশ থেকে তোমার যে ধরনের প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে বিশ্ব রাজনীতি একটা অংশ, আর আরেকটা অংশ হচ্ছে বিশ্ব রাজনীতির সবকিছু অল। আর আরেকটা অংশ হচ্ছে যে সাম্প্রতিক। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো প্রত্যেকে একটু নিজেরা মিউটেড হয়ে যাও। তোমরা একটু নিজেরা মিউটেড হয়ে যাও, নচে তো ক্লাসটি তোমাদের সমস্যা হয়ে যাবে। সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। তো এখন বিশ্ব রাজনীতি এখানে অল, এর মধ্যে সবকিছু চলে যাবে। আর আরেকটা হচ্ছে যে সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। এরপরে আমরা অন্যান্য যেটা লিখতে পারি, অন্যান্য। তোমাদের পরীক্ষাটা হবে এই টাইপের যে, যেটা তোমরা তথ্য আকারে পড়েছো এমসিকিউ পদ্ধতিতে, যেটা সার্কেল ফিল আপ করতে হয়, সেই তথ্যটা তোমাকে বাক্য আকারে লিখতে হবে। তো এটা হতে পারে, যেমন প্রশ্ন হতে পারে ইন্টারপোল কি, ইন্টারপোলের সদর দপ্তর কোন দেশে অবস্থিত। বুঝতে পারছো? ঠিক এই প্রশ্নটাই প্রিলিমিনারি পরীক্ষায় বা এমসিকিউ পদ্ধতিতে যদি আসে কোনো পরীক্ষায়, তাহলে তার অপশনটা থাকবে ইন্টারপোল কোন জাতীয় সংগঠন। তাহলে উত্তর হবে পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন। সদর দপ্তর কোথায়? 4টে অপশনের মধ্যে ফ্রান্সের লিওতে। আর ওইটাই তোমাকে বাক্য আকারে লিখতে হবে। ঠিক এইটাই আবার তোমাকে পুলিশ হেডকোয়ার্টার্সে যখন ভাইবা হবে, ওইটাই তোমাকে জিজ্ঞাসা করবে। কিন্তু ভাইবার প্রশ্নের প্যাটার্নটা অন্যরকম হয়। তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে, বলো তো পুলিশের আন্তর্জাতিক সর্বোচ্চ সংগঠনটির নাম কি। এই যে বলো তো, এটা তো লিখিত পরীক্ষা আসবে না। এই যে কয়েকদিন আগে আমার দুজন স্টুডেন্ট সাব ইন্সপেক্টর ভাইবা দিল, 41তম, তোমাদেরটা তো 42তম। এই যে কয়েকদিন আগে ভাইবা দিল, তো একজনকে জিজ্ঞাসা করছে যে রিসেট বাটন, রিসেট বাটনে চাপ দিলে কি ইতিহাস মুছে যায়? ওই যে ডক্টর মহিনুস একটা বলছে না, রিসেট বাটন। আরেকজনকে তার সাবজেক্ট নিয়ে জিজ্ঞাসা করছে। তোমাদের এই জিনিসগুলো পরবর্তীতে তোমরা জানবা। তোমাদের সিআরপিসি থেকে প্রশ্ন করতে পারে, পেনাল কোড থেকে প্রশ্ন করতে পারে, পুলিশ অ্যাক্ট 1861, পুলিশ রেগুলেশনস বেঙ্গল, তারপরে তোমার ক্রিমিনাল অফেন্স, সিভিল অফেন্স, আরো অনেক কি বিষয় আছে, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে। তো লিখিত অংশের জন্য আন্তর্জাতিক অংশে আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, তারপর কিছু টপিক তোমাদেরকে আমি পড়াবো। প্রথমে আমরা সাম্প্রতিক এবং চলমান ঘটনা প্রবাহের উপরে এই আমরা 42তম সাব ইন্সপেক্টর যে পরীক্ষাটি, এর জন্য কোন ঘটনাগুলো ইম্পর্টেন্ট তার সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের লিখে দিচ্ছি। তো দেখো, মিটিংটা লেখো হচ্ছে যে সাম্প্রতিক
ও চলমান ঘটনা প্রবাহ। সম্ভাব্য প্রশ্নাবলী। সম্ভাব্য প্রশ্ন। প্রথম প্রশ্নটি লিখবা, ফিলিস্তিন সংকট কি? প্রথম প্রশ্নটি লেখো, ফিলিস্তিন সংকট কি? এর সাথে লেখো, এই সংকটের কারণ ও প্রভাব। এরপরে ডিপেন্ড করবে, যদি প্রশ্নটি এমন হয় এই সংকটের কারণ ও প্রভাব আলোচনা করুন, তুমি কতটুকু লিখবা সেটা ডিপেন্ড করবে তোমার প্রশ্নের পাশে 10 নম্বর আছে নাকি 5 নম্বর আছে। বুঝতে পারছো ভাই? এটা ডিপেন্ড করবে তোমার নম্বরের উপরে। অথচ এই প্রশ্নের উত্তর কিন্তু তুমি 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা লিখতে পারবা। নম্বর যদি 3 বা 5 থাকে, তো এত নম্বর এত লিখে তো তোমার কোনো লাভ নেই। এটা তোমার ডিপেন্ড করবে যে তোমার টাইম কতটুকু আর নম্বর কতটুকু। এই সংকটের কারণ ও প্রভাব দেখো, সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করুন। কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। আচ্ছা, এখন শুধুমাত্র সাজেশন দিলে তো হবে না। তুমি এটা নিয়ে আসলে অসংখ্য কথা আছে, অসংখ্য ক্লাস আছে। তো আমি তো ঢাকা থেকে আসি, এত সময় তো পাবো না। আমি তোমাদের কতগুলো কি পয়েন্ট, মানে বেসিক জিনিসটা বুঝাই দিচ্ছি। তোমরা একটু লিখবা যে প্রথমে ফিলিস্তিন সংকট জিনিসটা কি। তোমরা অনেকে জানো যে 1917 সালের 2 নভেম্বর, একটু কথাটা এভাবে লেখো, উত্তর হিসাবে লেখো, 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ সরকার কর্তৃক ঘোষিত। 17 সালের 2 নভেম্বর ব্রিটিশ সরকার কর্তৃক ঘোষিত বেলফোর ঘোষণা অনুযায়ী, ঘোষিত বেলফোর ঘোষণা অনুযায়ী 1948 সালের 14ই মে মধ্যপ্রাচ্যে, 48 সালের 14ই মে মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। অথচ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ফিলিস্তিন প্রতিষ্ঠিত হতে পারে না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠিত হতে পারে না। এই কথাটা হুবহু যে তোমরা পরীক্ষার সময় লিখবা তা কিন্তু না। আমার কথা কি বুঝতে পারছো? যে তোমাদের ভাষায় লিখবা, সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠিত হতে পারে না। লিখছো? প্রতিষ্ঠিত হতে পারে না, দাঁড়িয়ে লেখো, মূলত মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইন ভূখণ্ডে, মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইন ভূখণ্ডে, মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইন ভূখণ্ডে প্যালেস্টাইন ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হতে না পারা
ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারা এবং ফিলিস্তিনের ফিলিস্তিনি লেখো এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকাংশ জায়গা ইসরায়েল কর্তৃক দখলীকরণের কারণে সৃষ্ট যে সংকট সেটি ফিলিস্তিন সংকট নামে পরিচিত। আচ্ছা, এবার লেখো, পরের প্যারিস পেজ দিয়ে লেখো, ফিলিস্তিন সংকটের কারণ। এটা আমরা প্রথমে কি লিখলাম, মানে ফিলিস্তিন সংকট কি, তাই না? এবার আমরা লিখবো ফিলিস্তিন সংকটের কারণ। জাস্ট তোমরা যদি এই একটা প্রশ্নের উত্তর ভালো করে বুঝতে পারো, এখান থেকে যত প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবা। তাহলে ফিলিস্তিন সংকট কারণের মধ্যে প্রথম কারণটি লেখো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিশ্বের অনেক রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেলেও স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিন এখন পর্যন্ত স্বীকৃতি পায়নি। দুই নম্বর পয়েন্টটি লেখো, আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো কর্তৃক একতরফাভাবে ইসরায়েলকে সমর্থন প্রদান। 3 নম্বর কারণটি লেখো, ফিলিস্তিনি জনগণের জাতীয়তাবাদী চেতনা ও বিভিন্নভাবে তার বহিঃপ্রকাশ। 4 নম্বর লেখো, আরব মুসলিম দেশগুলোর ফিলিস্তিনি জনগণের পাশে না থাকা
ও সমর্থন না দেওয়া। পাঁচ নম্বর কারণটি লেখো, দ্বিরাষ্ট্র তত্ত্বের। তোমরা কেউ নাম শুনছো এটার? দেখো, দ্বিরাষ্ট্র তত্ত্বের তত্ত্ব দ্বিরাষ্ট্র তত্ত্বের বাস্তবায়ন না হওয়া। বাস্তবায়ন, হ্যাঁ, বাস্তবায়ন না হওয়া, দ্বিরাষ্ট্র তত্ত্বের বাস্তবায়ন না হওয়া। আচ্ছা, আমি তোমাদেরকে পাঁচটা মূল কারণ লিখে দিলাম, এরপর ছোটখাটো অন্যান্যের মধ্যে থাকতে পারে। এবার লেখো, ফিলিস্তিনি সংকটের প্রভাব। প্রভাব ফিলিস্তিন সংকটের প্রভাব দিয়ে লেখো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। 3 নম্বর পয়েন্টটা আবার যদি একটু বলতেন। কি লিখছিলাম 3 নম্বর পয়েন্টটা? হ্যাঁ, ফিলিস্তিনি জনগণের জাতীয়তাবাদী চেতনা। ফিলিস্তিনি জনগণের 3 নম্বর পয়েন্টে লেখো, ফিলিস্তিনি জনগণের জাতীয়তাবাদী চেতনা ও বিভিন্নভাবে তার বহিঃপ্রকাশ। ফিলিস্তিনি জনগণের জাতীয়তাবাদী চেতনা ও বিভিন্নভাবে তার বহিঃপ্রকাশ। লিখছো জিনিসটা? লিখছো মোহাম্মদ লিটন? লিখছো? সেজন্য প্রশ্ন করছিলে, তোমরা লিখতে পারছো কিনা? এবার লেখো প্রভাব। প্রভাব দিয়ে লেখো, মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হবে। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হবে। 2। 3 নম্বর লেখো, 2 নম্বর পয়েন্টে লেখো, আরব দেশগুলোর মধ্যে, আরব মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে মারণাস্ত্র আমদানির প্রতিযোগিতা। মারণাস্ত্র মারণাস্ত্র মারণাস্ত্রের আমদানির প্রতিযোগিতা বেড়ে যাবে। মারণাস্ত্রের আমদানির প্রতিযোগিতা বেড়ে যাবে। তিন নম্বর লেখো, মধ্যপ্রাচ্য আরো বেশি অস্থিতিশীল ও অরক্ষিত হবে। 4 নম্বর লেখো, অরক্ষিত হবে, অস্থিতিশীল ও অরক্ষিত হবে। অরক্ষিত মানে কি? মানে ইনসিকিউরড। তারপরে 5 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট না 5 নম্বর? 4 নম্বর পয়েন্টে লেখো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। বৃদ্ধি পাবে। 5 নম্বর লেখো, মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের উপর, মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে।
নেতিবাচক 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 প্রভাব সৃষ্টি হবে। পরবর্তী পয়েন্ট লেখো। বৃহৎ ও পরাশক্তিগুলোর মধ্যে বৃহৎ বৃহৎ ও পরাশক্তিগুলোর মধ্যে সংঘাত ও সংঘর্ষ বৃদ্ধি পাবে। সংঘর্ষ সংঘাত ও সংঘর্ষ সংঘাত ও সংঘর্ষ বৃদ্ধি পাবে। লাস্ট পয়েন্ট লেখো। তৃতীয় বিশ্বযুদ্ধের থার্ড ওয়ার্ল্ডের আশঙ্কা বেড়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বেড়ে যাবে। তোমরা যে ভাষায় আমার কাছে শুনে লিখছো, এই কথা কি আমি কোনো নোট দেখে পড়াচ্ছি? তোমরাও এই জিনিসটা ভালো করে পড়ে যাচ্ছ, লিখছো, আর পরীক্ষা হলে মাথা থেকে লিখবা। সব কথা তুমি এভাবে হুবহু লিখতে পারবা না। এটা হচ্ছে লিখিত পরীক্ষা, তাই না? এবার আমি যদি একটু ব্যাখ্যায় আসি, প্রথমত ফিলিস্তিন সংকট। সংকট জিনিসটা কি? সংকট জিনিসটা হচ্ছে যে কোনো প্রকার অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অস্বাভাবিক একটা পরিস্থিতি, সেটাকে বলা হয় সংকট। যেমন মিয়ানমারের রাখাইন বা আরাকান স্টেট থেকে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়েছে, অথচ সেখানে তো তাদের থাকার কথা, কারণ সেটি তাদের ভূখণ্ড। সেখানে তারা ঘর বাড়ি থেকে তারা চ্যুত হয়েছে, ঘর বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার কারণে, বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, যে অঞ্চলে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সে অঞ্চলে তারা বিভিন্ন সোশ্যাল ক্রাইম গুলো তারা বাড়াচ্ছে। বিশেষ করে ওদের মধ্যে অনেকে ছুরিকাঘাতে মারা যাচ্ছে, মাদকের ব্যবসা। একটা মানুষ যখন কর্মহীন থাকে তখন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বিভিন্ন সামাজিক অপরাধগুলো বাড়াচ্ছে, পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলছে, বাংলাদেশের উপর একটা বাড়তি প্রভাব ফেলছে। অবৈধ পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে, আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এতে করে আমাদের দেশের উপরে যে একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করছে, এটাকে বলে রোহিঙ্গা সংকট। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, করে সব কিছুর উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে, যেটাকে আমরা কখনো প্রত্যাশা করি না। এটাকে বলা হচ্ছে ইউক্রেন সংকট। তেমনি ভাবে ফিলিস্তিন সংকট জিনিসটা কি? সংকট জিনিসটা হচ্ছে যে এটার ইতিহাস অনেক বড়। আমি তোমাদেরকে সেই এত দ্রুত ইতিহাস, মানে এত ডিটেল ইতিহাস বলি তো আমি পড়াতে পারবো না, তো সংক্ষেপে তোমাদেরকে আমি বলি। মধ্যপ্রাচ্য এটা এশিয়া মহাদেশের একটা অঞ্চল। উত্তর আফ্রিকার কিছু দেশ এবং এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার দেশগুলো নিয়ে এই অঞ্চলটা অবস্থিত। এখানে ভূমধ্য সাগরের একটা অংশ আছে, লোহিত সাগরের একটা অংশ আছে, পার্সিয়ান গালফের একটা অংশ আছে, গালফ অফ ওমানের একটা অংশ আছে। এই বেলটাকে বলা হচ্ছে মিডিল ইস্ট। তো মিডিল ইস্টের দেশগুলোর মধ্যে এই দেশগুলো মূলত, অধিকাংশ দেশ মূলত প্রাকৃতিক গ্যাস এবং তেল, এই সম্পদে তারা পরিপূর্ণ। এটা হচ্ছে মিডল ইস্টের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, ন্যাচারাল রিসোর্সেস। এখন ফিলিস্তিন বা প্যালেস্টাইন বলে একটা ভূখণ্ড অনেক আগে থেকেই ছিল। আবার সেই ভূখণ্ডের একটা অংশে, মানে পাশে, ইহুদিরা বসবাস করত। তাদের সংখ্যা কম ছিল, অল্প জায়গা নিয়ে তারা বসবাস করত। একটা পরে এই প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েলের যে জায়গাটা ছিল ইহুদিদের, সেই জায়গাটা তারা হারিয়ে ফেলে। এই এই জায়গাটা চলে যায় অটোমান সাম্রাজ্যের অধীনে, মানে তুর্কি সাম্রাজ্য। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমে অটোমান সাম্রাজ্য কলাপস করে, আর ইহুদিরা তাদের ভূখণ্ড হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশরা মিত্র শক্তির পক্ষে যুদ্ধ করে। যুদ্ধের সময় একটা পক্ষ যারা যুদ্ধের সময় আক্রমণ করে এদেরকে বলে অক্ষ শক্তি। আর যারা আক্রান্ত হয়ে রাষ্ট্রগুলো যখন একত্রিত হয়ে অক্ষ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, তখন তাদেরকে বলা হয় অ্যালাইড পাওয়ার বা মিত্র শক্তি। তো ব্রিটিশরা ছিল মিত্র শক্তিতে প্রথম বিশ্বযুদ্ধে, জার্মানরা, তুরস্ক, এরা ছিল অক্ষ শক্তিতে। এই যুদ্ধের সময় ব্রিটিশরা তাদের সমরাস্ত্রে
একটা উপাদান ব্যবহার করতো, সেটির নাম ছিল তিমি মাছের চর্বি দিয়ে তৈরি গ্লিসারল। গ্লিসারল দিয়ে তার একটা বোমা তৈরি করতো। এই বোমাটা এই জার্মানি, তুরস্ক এদের উপরে প্রয়োগ করতো ব্রিটিশরা। পরে ব্রিটিশদের এই বোমা তৈরির উপকরণ তিমি মাছের চর্বি, সে তিমি মাছ ধরার রাস্তা এই জার্মানরা বা ব্রিটিশরা বন্ধ করে দেয়। জার্মানরা এবং তুরস্ক এরা। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথম দিকে ছিলেন হারবার্ট আসকুইথ, শেষের দিকে ছিলেন ডেভিড লয়েড জর্জ। এই ডেভিড লয়েড জর্জ তিনি বললেন যে ব্রিটিশরা তো বিপদের মধ্যে আছে, তারা তো সেই তিমি মাছ ধরতে পারছে না, চর্বি আহরণ করতে পারছে না, বোম তৈরি করতে পারছে না। তো তিমি মাছের বিকল্প কোনো পদার্থ, চর্বির কোনো বিকল্প পদার্থ যদি আমাদেরকে কোনো বিজ্ঞানী আবিষ্কার করে দেয়, তাহলে সেই বিজ্ঞানীকে আমরা একটা উপযুক্ত পুরস্কার দিব। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জের কথা শুনে একজন ইহুদি বিজ্ঞানী, ইহুদিরা তো অত্যন্ত খুবই বুদ্ধিমান হয়, ওরা কিন্তু ওদের মানে মস্তিষ্ক অত্যন্ত তীক্ষ্ণ। একজন ইহুদি বিজ্ঞানী, তার নাম হলো সিম ওয়াইজম্যান। তো এত কথা তো তোমরা লিখতে পারবে না, কাহিনীটা না শুনে তোমরা সংকট বুঝবা না। তো সে সিম ওয়াইজম্যান এবং একজন ইহুদি সায়েন্টিস্ট, যিনি সুইজারল্যান্ড থেকে পিএইচডি করেছেন কেমিস্ট্রির উপরে। সেই ইহুদি বিজ্ঞানী সিম ওয়াইজম্যান তখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই কথায় সাড়া দিয়ে তাদের ব্রিটিশদেরকে একটা মারণাস্ত্র তৈরির উপকরণ তৈরি করে দিলেন, তার নাম হচ্ছে অ্যাসিটন। এটা দিয়ে ব্রিটিশরা তারা শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করলো। জয়ের দ্বার প্রান্তে এই মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ওই চিম ওয়াইজম্যানকে বললো, বাবা ওয়াইজম্যান বিজ্ঞানী, তোমাকে তো আমরা কথা দিয়েছি তুমি উপযুক্ত পুরস্কার যা চাও সেটাই দিব, তুমি কি পুরস্কার চাও? সিম ওয়াইজম্যান বললেন যে মিডিল ইস্টে প্যালেস্টাইন ভূখণ্ডে আমাদের ছোট্ট একটা ভূখণ্ড ছিল, আমরা ইহুদিরা বাস করতাম। সে ভূখণ্ড এখন আমাদের নেই, আমরা ইহুদিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি। সেই ভূখণ্ডে আমাদের একটা রাষ্ট্র গঠন করে দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী যেহেতু কথা দিয়েছে, কমিটমেন্ট করেছে, তাহলে এটা মানতে বাধ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার পররাষ্ট্র সচিব, যার নাম হচ্ছে লর্ড আর্থার জেমস বেলফোর, এই বেলফোর কিন্তু তার পররাষ্ট্র সচিবের নাম। এই পররাষ্ট্র সচিবকে বললো যে ইহুদিদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে দাও, একটা ঘোষণা দিয়ে দাও, ব্রিটিশ সরকার সানুগ্রহ সহকারে বিবেচনা করে মধ্যপ্রাচ্যে এই ইহুদিদের জন্য একটি রাষ্ট্র হবে। 17 সালে 2 নভেম্বর যে ঘোষণাটা দিল বেলফোর, এই ঘোষণার নাম কি? লিখালাম একটু আগে, যে বেলফোর ঘোষণা। এই বেলফোর ঘোষণার সাথে সাথে কিন্তু ব্রিটিশরা তোমার ওই ইহুদিদের জন্য রাষ্ট্র গঠন করে দেয়নি। কেন দেয়নি? অনেকগুলো কারণ। কারণ ব্রিটিশরা দেখলো ইহুদিদের রাষ্ট্র যদি আমি সাথে সাথে গঠন করে দিই, তাহলে এখানকার মুসলিমরা আমাদের বিপক্ষে চলে যাবে। আবার ঠিক ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ ডিভাইডেড বাই ব্রিটিশ এম্পায়ার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বা ব্রিটিশ কর্তৃক। মুসলিমদের সর্বশেষ খেলাফতের দায়িত্ব ছিল তুরস্ক। হযরত আবু বকর, ওমর এভাবেও সর্বশেষ দায়িত্ব ছিল তুরস্কের উপরে। আর তুরস্ক যেহেতু এই যুদ্ধে হেরে গেল, আর ব্রিটিশ আমাদের ভারতবর্ষ শাসন করছে, তো এই ভারতবর্ষে মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী এরকম কিছু ব্যক্তিবর্গ ওই ব্রিটিশদের বিরুদ্ধে তুরস্কের সাথে একত্রিত হয়ে, মানে তুরস্কের প্রতি সহানুভূতি জানিয়ে একটা আন্দোলন করলো, তার নাম হচ্ছে খেলাফত আন্দোলন। তোমরা কি নাম শুনছো এটা? খেলাফত আন্দোলন হচ্ছে যে তুরস্ক তো আমাদের খলিফা, আর সে তুরস্কের উপরে ব্রিটিশরা আক্রমণ করছে। তো ব্রিটিশরা তো চাপের মুখে পড়ে গেল, ওদিকে যদি আমি ইহুদিদের রাষ্ট্র গঠন করে দিই তাহলে বিপদে পড়বো, আবার এদিকে মুসলিমরা আমাদের বিপদে ফেলবে। এভাবে ব্রিটিশরা বুদ্ধি, ওদের মাথায় তো কুবুদ্ধি, ওরা সবসময় ডিভাইড অ্যান্ড রুল করেছে। যখন দেখেছে কেউ ইউনাইটেডও আমাকে আক্রমণ করেছে, তখন কুবুদ্ধি করে ইউনাইটেড শক্তিকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আর একে একরকম বুঝবাজ দিয়েছে, ওকে আরেকরকম বুঝবাজ দিয়েছে, দিয়ে ওদেরকে শক্তি কমিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ইহুদিদেরকে ব্রিটিশরা রাষ্ট্র করবে, রাষ্ট্র করে দিবে, এভাবে ব্রিটিশও কিন্তু ইহুদিদেরকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় একটা চুক্তি হলো, তার নাম হচ্ছে দ্বিতীয় ভার্সাই চুক্তি। এই চুক্তির মাধ্যমে জার্মানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হলো, কারণ জার্মানি তো এই যুদ্ধে হেরে গেল। এই ক্ষতিপূরণ দিতে জার্মানিরা কখনো চায়নি, কিন্তু বাধ্য হয়ে দিয়েছে। এই দ্বিতীয় ভার্সাই চুক্তিটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে কারণ। ওদিকে অ্যাডলফ হিটলার 1933 সালে জার্মানির প্রধানমন্ত্রী হলেন, মানে চ্যান্সেলর হলেন, হয়ে ওই ব্রিটিশ সহ বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে যারা জার্মানিকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে 1939 সালে 1 সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করলো। হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও শেষ পর্যন্ত ইতালি, জাপান এবং জার্মানি তারা সারেন্ডার করলো। করার পরে যখন পুরো বিশ্ব ময়দান ফাঁকা, ব্রিটিশরা এবং আমেরিকানরা বিশ্বে যুদ্ধে জয়লাভ করলো, তখন সারা বিশ্ব থেকে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ বিভিন্ন অঞ্চল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইহুদিরা ছিল,
সেই ইহুদিদেরকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর ইউএস প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তারা ওই ইহুদিদেরকে এনে ওই সেই মূল ভূখণ্ড প্যালেস্টাইন ভূখণ্ড সেই জায়গায় ওদের একটা রাষ্ট্র গঠন করে দিল। এখন 48 সালে 14 মে যে রাষ্ট্রটি হলো সেই রাষ্ট্রটির নাম স্টেট অফ ইসরায়েল, একমাত্র ইহুদি রাষ্ট্র। কিন্তু তাদের যতটুকু জায়গা ততটুকু জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ না থেকে মানে ফিলিস্তিনি মুসলিমদের যে জায়গা সে অনেক জায়গা নিয়ে ইহুদিদের জন্য রাষ্ট্র গঠন করে দিল। তখন এই ইহুদিদের বিরুদ্ধে আরবের মুসলিমরা প্রথম যুদ্ধ শুরু করে 1948 সালে। এটা আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। 56, 67, 73 4বার যুদ্ধ হলো। ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়ে দিল হচ্ছে আমেরিকা। এবার ইসরায়েল স্বীকৃতি পেয়ে গেল। সেখানকার মুসলিম প্যালেস্টাইনের জনগণ তারা বলল, আমাদের ভূখণ্ডে কেন ইহুদি রাষ্ট্র হবে? সেই সময় আরব দেশগুলো জোরালো ভাবে প্রতিবাদ করতে পারেনি, কারণ এদের মধ্যে তো অন্তর্নিহিত ঝামেলা আছে। এরা তো রাজতন্ত্র কায়েম করতেছে, এরা নিজেরা ভালো থাকতে চায়। তখন থেকে মূলত ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। আস্তে 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 তাদের বসতি বাড়ছে, জনগণ বাড়তেছে, তাদের আস্তে আস্তে জায়গা গ্রাস করে নিচ্ছে। এটি এতে করে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে নিচ্ছে। এতে করে আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলকে সমর্থন করে। আর এদিকে ফিলিস্তিনি জনগণের পাশে আরবের মুসলিমরাও নেই, তারা শুধু প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে স্বাধীন এবং সার্বভৌম একটি ভূখণ্ড প্রতিষ্ঠার প্রত্যাশায়। এটিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে, দিস ইজ কল প্যালেস্টাইন প্রবলেম। এই প্রবলেমটার কারণটা কি বুঝতে পারছো? আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। আর ফিলিস্তিনি জনগণ যদি তাদের এই যুদ্ধ থেকে তারা নিজেদেরকে নিবৃত করে, এই তো সংকট তৈরি হয়। তারা যদি ইসরায়েল যা করতেছে এটা যদি মেনে নেয় তাহলে তার সংকট হবে না, কিন্তু তারা তো মানবে না। তারা জন্মের পর থেকে বুক পেতে দিচ্ছে, জীবনের মায়া তুচ্ছ করছে তার ভূখণ্ডের দাবিতে। তো এই ভূখণ্ডের দাবিতে যতদিন পর্যন্ত তারা আন্দোলন করবে, ইসরায়েল যতদিন পর্যন্ত তার আধিপত্যবাদী যে চেতনা এটা যখন চালিয়ে যাবে, জাতিসংঘ কর্তৃক আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্র যখন তাকে সমর্থন দিবে, ততক্ষণ পর্যন্ত এই সংকট চলতে থাকবে। এই সংকট যদি চলতে থাকে তাহলে মধ্যপ্রাচ্য পুরো অস্থিতিশীল হয়ে যাবে। অস্থিতিশীল যদি হয়ে যায় তাহলে ওখান থেকে তো বিশ্ব বাজারে তেল সাপ্লাই হয়। আর তেল সাপ্লাই হয় মানে তেলের মাধ্যমে তো শিল্প কারখানা চলে, আর শিল্প কারখানা মানে পণ্য তৈরি হয়। তাহলে তেল যখন সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে, তেলের সরবরাহ কমে যাবে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে, সবকিছুর দাম বেড়ে যাবে। আর ওই অঞ্চলটাই তো মূলত আমরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এখানে রেমিটেন্স যোদ্ধা, কুয়েত, বাহরাইন, কাতার, যেমন লেবানন থেকে আমাদের লোকজন চলে আসছে। এই ক্রাইসিসটা শুধুমাত্র মিডল ইস্টের মধ্যে থাকবে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে। আর যদি তাই যায়, আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো যদি একতরফা ভাবে ইসরায়েলকে সমর্থন দেয়, আর ইসরায়েলের সাথে তো ইরানের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আবার রাশিয়া এবং চীনের মিত্রতা আছে। তো রাশিয়া চীন যখন ইরানকে সমর্থন করবে, অলরেডি তো তাই তো করতেছে, আর ইসরায়েলকে যখন আমেরিকা সমর্থন করবে, তো আস্তে 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 এই যুদ্ধটা শুধু রিজিওনাল যুদ্ধ না, এই যুদ্ধটা হয়ে যাবে গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়ার। আমি কি তোমাদের বুঝাতে পারছি? এই কথাটুকু মাথার মধ্যে নিয়ে বোর্ডে যাবা, মানে বোর্ডে বলতে বারবার মানে ভাইবা পড়াইতে স্টুডেন্টদের আমি ওই ভাইবা কথাটা চলে আসছে, পরীক্ষার হলে যাবা, গিয়ে তোমার এই কথাগুলো যৌক্তিক ভাবে মূল কথাটা লিখবা। তাহলে এখান থেকে তোমার অনেক রকম প্রশ্ন হতে পারে। আমি কিন্তু সমস্ত প্রশ্নের একটা খসড়া, একটা ড্রাফট, একটা মূল কথা তোমাকে বলছি। এখন তোমাকে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক গুরুত্ব কি। তো ভূ রাজনৈতিক গুরুত্ব মানে একটা ভূখণ্ড যখন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পায়, সে ভূখণ্ডের উপরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিশ্ব শক্তি পরাশক্তিগুলো যখন মরিয়া হয়ে উঠে, তখন ওই ভূখণ্ডের গুরুত্বকে কেন্দ্র করে বিশ্ব যে রাজনীতি, সে রাজনীতিকে বলে ভূ রাজনীতি। ভূ রাজনীতির মধ্যে হতে পারে কোনো একটা ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু কৌশলগত কারণে সেই জায়গাটা এত চমৎকার জায়গা আছে যে তার আশেপাশে যারা রয়েছে তাদের উপরে প্রভাব বিস্তার করা যাবে, তার উপর সামরিক ঘাঁটি স্থাপন করে। যেমন আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপে যদি আমেরিকা কোনো সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে, তাহলে টোটাল মালাক্কা প্রণালী দিয়ে চীন, ভারত মহাসাগর, এরপরে জাভা সাগর দিয়ে তাইপে প্রণালী দিয়ে যে তার পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে যে জ্বালানি নিয়ে আসে, ওই জায়গায় তো চীন আটকে যাবে, কারণ আমেরিকা তো তাকে ব্যারিকেড তৈরি করবে। ইন্ডিয়া আবার আমেরিকাকে সমর্থন করবে, কারণ চীনের সাথে আবার ইন্ডিয়ার দ্বন্দ্ব আছে। চীন হচ্ছে ইন্ডিয়ার ওই সেভেন সিস্টার্স এর ব্যারিকেড দিচ্ছে মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স এ নেওয়ার জন্য, আর সেভেন সিস্টার্স এর রাজ্যগুলোতে চীন উস্কানি দিচ্ছে। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? যে তোমরা যখন এই কথাগুলো পরিপক্ক ভাবে লিখতে পারবা খাতায়,
তোমাদের খাতা যারা দেখেন এরকম অনেক কর্মকর্তার সাথে আমার সম্পর্ক আছে, তোমাদের ভাইবা বোর্ডে যারা থাকেন। তো যাই আমি এত কথা না বলি, মানে আমি আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি, একজন খাতা মূল্যায়নকারী ব্যক্তি তোমার খাতার সব কথা পড়বে না, এক পলক দেখলে বুঝতে পারবে এর মধ্যে কি আছে। তো তোমার যদি ওই যে ক্রিম ক্রিম কথাগুলো লিখে দেখাতে পারো, ওই কথা দিয়ে কিন্তু অনেক বড় কথা তৈরি করা যায়। যেমন তুমি যদি বলো যে মধ্যপ্রাচ্য সংকট, এর বড় একটা প্রভাব হচ্ছে জ্বালানি সংকট, তাহলে জ্বালানি সংকটটা কি? জ্বালানি সংকট কি? সংকটটার প্রথম কথা হচ্ছে জ্বালানির সরবরাহ কমে যাওয়া, আর সরবরাহ কমে যাওয়ার কারণে যে সৃষ্ট সংকট সমূহ, তাকেই বলা হয়েছে জ্বালানি সংকট। তাহলে জ্বালানি যদি কমে যায়, ফুয়েল যদি কমে যায়, সবকিছুর উপরে তো প্রভাব পড়বে। তোমার ধরো পেট্রোলের দাম যদি 100 টাকা এখন যদি 200 টাকা হয়, ডিজেলের দাম 100 টাকা যদি 500 টাকা হয়, তাহলে ডিজেল চালিত পেট্রোল চালিত যে যানবাহন গুলো আছে, সে যানবাহন গুলোতে পণ্যের পরিবহন কস্ট বেড়ে যাবে, তাহলে বাজারে তার দাম দাম বেড়ে যাবে। তো এই প্রভাবটা তো সব দিক থেকে পড়তে পারে। তাই বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল কোনো ক্রাইসিস, এটি শুধু সেই ক্রাইসিসটা সেখানেই থাকছে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাচ্ছে, এটা তো গ্লোবালাইজেশন। তাহলে মধ্যপ্রাচ্য সংকট যদি এটা হয়, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে বাংলাদেশের উপরে কি প্রভাব পড়বে, এটা তো বৈশ্বিক প্রভাব, তাহলে বাংলাদেশের উপরে দুটা বড় প্রভাব পড়বে। যে আমরা তো সবচেয়ে বেশি জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে তো নিয়ে আসি, আমাদের জ্বালানি তো আর দ্বিতীয় কোনো উৎস নেই। আমেরিকা রাশিয়া তারা নিজেরাই কিন্তু ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা তো আমদানি করি। তাহলে আমাদের আমদানি করতে হয়, কাতার থেকে গ্যাস আনতে হয়, আর ব্যাপক পরিমাণে আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ, সেই রিজার্ভের বড় একটা অংশ ফরেন রেমিটেন্স। রপ্তানি তো বরঞ্চ কমে গেছে বর্তমানে বাংলাদেশের অন্তত। এই যে তোমার যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তো পলিটিক্যাল কথা অনেক চলে আসে, এগুলো আমি পলিটিক্স নিয়ে কথা বলতে চাইনি। সাবেক সরকারের আমলে আমেরিকা তো অনেক আগে জিএসপি বন্ধ করে দিয়েছিল, ওই রানা প্লাজার ঘটনার পর থেকে। ইউরোপের দেশগুলো আমাদের পোশাক রপ্তানির ক্ষেত্রে কিছু সহযোগিতা করছে। আর আমেরিকা সহ ইউরোপের দেশগুলোর সাথে তো চীন এবং রাশিয়ার বড় একটা দ্বন্দ্ব আছে। তো যখন চীন এবং রাশিয়া আমাকে যত বেশি আপন ভাবছে, আপন করছে, বা আমরা যত বেশি চীন রাশিয়া ব্লকে চলে যাচ্ছি, তত বেশি আমরা ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছি, কারণ আমাদের তো একটা জায়গায় আসতে হবে। আর এটা তো সাবেক সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি শেখ হাসিনার নেতৃত্বে, তারা তো এই চীন এবং রাশিয়া ব্লকে চলে গিয়েছিল বেশি। যে কারণে আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো যা বাংলাদেশে জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, তোমার কি ধারণা যে এটা আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর কোনো ইন্ধন নেই? তোমাকে তাই মনে হয়? অবশ্যই তাদের ইন্ধন আছে। আমাদের মাননীয় সেনাপ্রধান যে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ঘুরে আসলো, কেন ঘুরে আসলো? অনেকগুলো কথা আছে। সংক্ষেপে বলছি, যে কারণে আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সমর্থন দিচ্ছে, তার ব্যক্তিগত একটা ইমেজ আছে। তিনি তো একজন শুধু নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি না, এরকম নোবেল পুরস্কার ব্যক্তি অনেকে আছে। ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে তার সম্পর্ক। তো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। তো বাংলাদেশের উপরে যে প্রভাবটা সবচেয়ে পড়বে বা যেটা হয়েছে সাবেক সরকারের আমলে, তো আরেকটি কথা, ইন্ডিয়ার মতো একটি রাষ্ট্র, এই রাষ্ট্রটি কখনো বাংলাদেশকে ভালো চাবে না। তোমরা অন্যভাবে নিও না, আমি একজন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক। আমার কাছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার জায়গায় তুমি হলেও তুমি একই কাজটা করতে। ইন্ডিয়া সবচেয়ে অনিরাপদ বোধ করে বাংলাদেশকে কেন্দ্র করে, কারণ তার সেভেন সিস্টার্স এর সাথে ইন্ডিয়ার ভূখণ্ডের যে মেইন ল্যান্ড, সে ল্যান্ডে বাংলাদেশ বড় একটা রোল প্লে করতে পারে। কারণ তোমরা জানো যে ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে তোমার সিকিমের নিচ দিয়ে, ভুটানের নিচ দিয়ে, তার সেভেন সিস্টার্স এ যাওয়ার জন্য যে মেইন যে জায়গাটা, সেটাকে বলে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ওই জায়গায় ভবিষ্যতে চায়না সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে, ট্রুপস কনসেন্ট্রেট করে, সৈন্য মোতায়েন করে সেভেন সিস্টার্সকে যদি উস্কে দেয়, মণিপুর রাজ্য যেমন স্বাধীনতার ঘোষণা দিতে চায়, তখন চীন তো সৈন্য গিয়ে তো তাদের বিদ্রোহ দমন করবে, কিন্তু সেই বিদ্রোহ দমন করবার জন্য সৈন্যের প্রবেশই তো চীন ঘটাতে দেবে না। তাহলে ইন্ডিয়ার বিকল্প রাস্তা কি হবে? বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া, এটা তো সেরকম তো চুক্তি হয়েছিল, শেখ হাসিনা এই চুক্তি তো কোর্স করতে যাচ্ছিল। এখন সেখান থেকে তো আমরা সরে এসেছি। এবং সেটা যদি হতো, তাহলে ইন্ডিয়ার ট্রাক যেত আমাদের মধ্য দিয়ে, এবং ইন্ডিয়া এটাও বলতে পারতো আমার মালামাল যাবে, ওর মধ্যে কি যাবে সেটা তুমি চেক করতে পারবে না। আর তার মধ্যে সৈন্যকে যদি বিদ্রোহ দমন করে, তাহলে তুমি তো অরক্ষিত হয়ে যাবা। এই কথাটা আমি এই জন্য বলতে চাচ্ছি, এই কারণে শেখ হাসিনার প্রতি আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো কখনো সন্তুষ্ট ছিল না। কারণ তাই না হওয়ার পেছনে, আর না হওয়ার কারণে যদি বাংলাদেশে এরকম অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, তাহলে আমাদের আরএমজি সেক্টরে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, গার্মেন্ট সেক্টরে। আর এই সুযোগটা নেবে ইন্ডিয়া। এবং তোমরা পত্রিকায় দেখেছো যে বিদেশে আমাদের গার্মেন্টস এর সাপ্লাই, মানে যেটা অর্ডার কমে যাচ্ছে। কারণ তো কমবেই, তারা তো
তারা তোমাকে বলছে যে আমার আগামীকালকে পোশাক লাগবে, আর তুমি যদি 1 সপ্তাহ পরে পোশাক দাও তাহলে তো ওই পোশাকে তার কোনো লাভ নেই। তাহলে ওই বায়াররা তোমার কমিটমেন্ট ব্রেক করছো, তারা এই জায়গায় বাদ দিয়ে ইন্ডিয়ার দিকে চলে যাবে। এরকম তো ইন্ডিয়া অনেক কিছুতে চায়। তো মূল কথা হচ্ছে যে আমাদের দেশে এই একসময় আরএমজি রপ্তানি করে ব্যাপক পরিমাণে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। এখন আস্তে আস্তে সেই মার্কেটটা যদি হারিয়ে যায় তাহলে একটা সমস্যা দাঁড়াবে। 2000 রেমিটেন্সেরও একটা প্রভাব, বাংলাদেশে চরম একটা প্রভাব ছিল। এখন ওই যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব বা এই দেশগুলো, সেখানে যে রাজতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান আছে, সেখানে রাজতন্ত্র আছে, গণতন্ত্র নেই। আর রাজতান্ত্রিক সরকার সবসময় চায় তার গদিটা ঠিক রাখতে। এখানে এই কারণে সেখানে আইন আইন মানে আইনই আছে, কোনো প্রকার মিছিল বিক্ষোভ এগুলো করা যাবে না। কিন্তু সেখানে বাংলাদেশে যে রেমিটেন্স যোদ্ধারা এই যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছিল, তারা কোনো সমর্থন দিয়েছে, তাই তাদেরকে অ্যারেস্ট করেছে, করে যে কারাগারে ভরছিল। প্রফেসর ইউনূস তো সেটা করছে। এখন এখন যদি আমাদের এই রেমিটেন্সের প্রভাবটা যদি কমে যায়, তাহলে আমাদের অর্থনীতির উপরে বড় একটা প্রভাব পড়বে। যদি আরএমজি কমে যায় বা রেমিটেন্স কমে যায়, তাহলে আমাদের রেমিটেন্সের বড় জায়গা তো মিডল ইস্ট, আর সাউথ ইস্ট এশিয়ার আছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, কিন্তু সবচেয়ে বড় জায়গা তো মধ্যপ্রাচ্য। তাহলে এখানে তোমাকে যদি প্রশ্নটি করা হয় যে বৈশ্বিক প্রভাব কি হবে, সেটা একরকম উত্তর হবে। স্পেসিফিক বাংলাদেশের উপর প্রভাব কি হবে। তোমরা তো যথেষ্ট ম্যাচিউর ছেলে মেয়ে, তো আমার কাছে মনে হয় এত বেশি আলোচনা করার দরকার নেই, মোটামুটি একটা ধারণা দিলে তো তোমরা লিখতে পারবা। তো মধ্যপ্রাচ্য নিয়ে আমার বিশ্বাস ধারণা একটা প্রশ্ন তোমাদের এবার আসবেই, সেটি লিখিত 5 নম্বরের হোক বা 10 নম্বরের হোক বা 15 নম্বরের হোক, বা একটা টিকা আসুক কিংবা 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আসুক। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটা তোমরা লেখো, রাশিয়া ইউক্রেন সংকট দিয়ে লেখো। লেখো ইউক্রেন সংকট কি। লেখো ইউক্রেন সংকট। হ্যাঁ। আচ্ছা, মানে তোমরা তো এটাই চাচ্ছ, মানে এভাবে আমি পড়াই না কি চাও? মানে আমি যেটা পড়াচ্ছি এটা তো তোমরা চাচ্ছ, এটা তো তোমাদের জন্য ফ্রুটফুল হয়। মানে একদম না আলোচনা করে শুধুমাত্র সাজেশন দিয়ে যাবো, এটা কি চাচ্ছ নাকি? মানে আমি যে যে ট্র্যাকে আছে, এটা এটা ঠিক আছে না? মানে কিছু জিনিস হ্যাঁ তোমাদের স্যার। লিখে দিচ্ছি। জি স্যার, হ্যাঁ, ঠিক আছে স্যার, এটাই ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজু, হ্যাঁ রাজু কমেন্ট করছে। লেখো ইউক্রেন সংকট অবলিক রাশিয়া ইউক্রেন সংকট কি। ইউক্রেন সংকট অবলিক রাশিয়া ইউক্রেন সংকট কি। তারপর লেখো এই সংকটের কারণ ও প্রভাব কি। ও প্রভাব কি। আচ্ছা, ও একটা কথা তোমাদেরকে বলে রাখি, দ্বিরাষ্ট্র তত্ত্ব বলে একটা শব্দ লিখছিলাম না, দ্বিরাষ্ট্র তত্ত্ব। ইংলিশে এটিকে বলা হয় টু স্টেটস থিওরি। এটা তোমার এটা তোমার টিকা আকারেও কিন্তু পরীক্ষা আসতে পারে। দ্বিরাষ্ট্র তত্ত্ব, দ্বি মানে কি? এই দ্বি মানে তো দুই, তাই না? তাহলে দ্বিজাতি তত্ত্ব, এটা নাম আমরা তো সকলে জানি যে টু নেশনস থিওরি। এই দ্বিজাতি তত্ত্ব হচ্ছে 1939 সালে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক একটা তত্ত্ব। এই তত্ত্বের বিষয় ছিল যে হিন্দুদের নেতৃত্বে একটি রাষ্ট্র হবে আর মুসলিমদের নেতৃত্বে একটি রাষ্ট্র হবে। এই যে দুই জাতির জন্য ভিন্ন রাষ্ট্র, এবং সেটার প্রেক্ষিতে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান আর 15 আগস্ট ইন্ডিয়া আলাদা হলো। পাকিস্তান এবং ইন্ডিয়া আলাদা হলো কোন তত্ত্বের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্ব। আর আরেকটা হচ্ছে দ্বিরাষ্ট্র তত্ত্ব। দ্বিরাষ্ট্র তত্ত্ব, এই দ্বিরাষ্ট্র তত্ত্ব মানে টু স্টেটস থিওরি। এটা হচ্ছে টু নেশনস, টু নেশনস থিওরি। আর এটা হচ্ছে টু স্টেটস থিওরি। টু নেশনস থিওরি আর এটা হচ্ছে টু স্টেটস থিওরি। তাহলে টু স্টেটস থিওরিটা কি? টু স্টেটস থিওরি হচ্ছে, হ্যাঁ, যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেমন একটি রাষ্ট্র আলাদা হয়েছে, তেমনি ভাবে ইসরায়েলের মতো ফিলিস্তিনও একটি রাষ্ট্র আলাদা এবং স্বাধীন হবে। কিন্তু সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ইহুদিদের সংখ্যা তো আস্তে আস্তে বাড়তিছে। 48 সালে, আজকে থেকে 48 সালে, তার মানে গত শতকে যে ভূখণ্ডটুকু দখল করে তাদের রাষ্ট্র হয়েছিল, তাদের জনসংখ্যা এখন বাড়তিছে। এখন তারা আস্তে 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 ইসরায়েলের যে গাজা স্ট্রাইক,
সে গাজা স্ট্রাইপের ওপর তারা এই কথাগুলো আবার, এটা রেকর্ড থাকবে, তো এরা যখন আপলোড দিবে তখন ঝামেলা হবে। তো এটা তো অনেকে জানে না, আমি কিন্তু ফেসবুক থেকে কয়েকবার ব্যান্ড হওয়া পাবলিক, হ্যাঁ, মানে কয়েকবার আমি আমার মানে কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল। এই জন্য এই কথাগুলো আমি সতর্কতার সাথে আমাকে বলতে হয়। তো মূল কথা হচ্ছে যে ইহুদিদের ইসরায়েল রাষ্ট্রটি তার ভূখণ্ড যেভাবে আস্তে 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 দখল করতেছে, প্যালেস্টাইন গাজা সহ, এবং সেখানকার জনগণ তো তারা এই দাবি তো তারা ছাড়তেছে না। তারা চাচ্ছে যে তাদের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র। এখন যখনই স্বাধীন রাষ্ট্রের মীমাংসা হবে, তখন ফিলিস্তিনি জনগণ বলবে যে আমাদের ভূখণ্ডের অনেক জায়গা তো ইসরায়েলের মধ্যে, আর ইসরায়েল বলবে এই জায়গা আমি ছাড়বো না। তাহলে এ চাচ্ছে যে ওই জায়গা আমার নিতে হবে, আর ও বলছে আমি ছাড়বো না। এইটাই হচ্ছে মূলত দ্বিরাষ্ট্র তত্ত্বের সবচেয়ে বড় একটা বাধা। সত্যিকার অর্থে এটার সমাধানটা যে কি, এটা পৃথিবীর কেউই বলতে পারবে না। এটা সমাধানটা কি, এটা সমাধান কি এটা বলতে পারবে না। এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে এই সংকটের সমাধান কিভাবে হবে বা কিভাবে হওয়া উচিত, তো কথাটি হলো যে তোমরা ওই যে যদি কারণ বুঝতে পারো যে সংকটের কারণ কি, তাহলে তুমি সমাধানও দিতে পারবা। ওই কথাগুলো তোমাকে লিখতে হবে। দ্বিরাষ্ট্র তত্ত্বের সমাধান হতে হবে, ফিলিস্তিনের জন্য একটা আলাদা ভূখণ্ড হতে হবে, ইসরায়েলের আধিপত্যবাদী নীতি থেকে বের হয়ে আসতে হবে। এখন তোমরা তো এই আনসার গুলো প্যাসিভ মুডে লিখবা, মানে শুড বি ডান, বাট অ্যাক্টিভ মুডে আনসার লেখা যায় না। বোঝো না? আমি মনে হয় তোমাকে কথাটা বোঝাতে পারছি না। বুঝছো না কথাটা, যে ইট শুড বি ডান, এটা হতে হবে, কিন্তু হু উইল ডু এটা নিয়ে তোমার চিন্তা করলে তো তোমার চাকরি হবে না, তাই না? তুমি সমাধান দিয়ে আসো, খাতা থেকে তোমার পাশ করে দিক, তোমার চাকরি হোক, এরপরে সমাধান হোক বা না হোক সেটা ভিন্ন কথা। আরে সমাধান তো জটিল, তুমি তো সমাধান করতে পারবে না, সমাধান হবে না। এটা অনেক অনেক জটিল প্রক্রিয়া আছে। তো তেমনি ভাবে এই যে এই প্রশ্নগুলো তো আমার এই যে ভাইবার স্টুডেন্টকে, যে 44তম বিসিএস এর ভাইবার স্টুডেন্টকেও এই প্রশ্নগুলো করছে, বা এটা বিসিএস এর ভাইবাতেও জিজ্ঞেস করেছে যে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস যেটি। তাহলে এখান থেকে তোমাকে যে প্রশ্নটা লিখলে করো, কি লিখলে, প্রভাব লিখলে না, প্রভাব, প্রভাব কি, ওর সাথে তোমার এই সংকট মোকাবেলায় করণীয় কি হতে পারে, এই টাইপের কথাও কিন্তু সেখানে লিখতে হতে পারে। তো লেখো 2022 সালের, আমি অনেক কথা হাইড করে মূল কথা লেখাচ্ছি, 2022 সালের 24 ফেব্রুয়ারি, 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে যে সংকটের উৎপত্তি হয়েছে সেটি ইউক্রেন সংকট। উৎপত্তি হয়েছে এবার লেখো কারণ সমূহ, বুঝি বলছে কথাটা। প্রথম কারণটি লেখো, ইউক্রেনের ন্যাটো জোটের, ন্যাটো 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 জোটের সদস্য পদ লাভের আগ্রহ ব্যক্ত, লাভের আগ্রহ ব্যক্ত। 2, পূর্ব ইউরোপে স্যার আগ্রহ পরবর্তীতে কি? ব্যক্ত, ব্যক্ত ব্যক্ত ব্যক্ত
পূর্ব ইউরোপে রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠা। 3, আমেরিকা ও পশ্চিমা রাষ্ট্রগুলো কর্তৃক ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক সহ অন্যান্য সহযোগিতা প্রদান। কয়টা পয়েন্ট হলো? 4 নম্বর পয়েন্ট লেখো, ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার আকাঙ্ক্ষা। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আকাঙ্ক্ষা। পরবর্তী পয়েন্ট, কৃষ্ণ সাগরে রাশিয়ার নিরাপত্তাহীনতা। ছয় নম্বর পয়েন্ট, ন্যাটো জোটের সম্প্রসারণ। সাত নম্বর পয়েন্ট, রুশ প্রেসিডেন্ট পুতিনের জাতীয়তাবাদী চেতনা। আট নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট যাই হোক না কেন লেখো, রাশিয়ার পরাশক্তি হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত। তোমরা এই কথাগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু এই আলোচনা করে লাভ নেই, কারণ এই কথা স্যার, কখনো তুমি হুবহু। হ্যাঁ, বলো বলো। জাতীয়তাবাদীটা একটু ক্লিয়ার করতেন যদি। হ্যাঁ, আমি সব পয়েন্টে ক্লিয়ার করছি। শোনো, ব্যাপারটা হলো যে 1917 সালে রাশিয়াতে একটা বিপ্লব হয়। সে বিপ্লবটির নাম হচ্ছে রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের মাধ্যমে পৃথিবীর প্রথম দেশ হিসাবে রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে এমন ব্যবস্থা যে ব্যবস্থায় রাষ্ট্রের অর্থ সম্পদের মালিক রাষ্ট্র, কোনো ব্যক্তি না। তাহলে সম্পদের মালিকানা রাষ্ট্র, ব্যক্তি না। এই ব্যবস্থাকে কি বলা হয়? সমাজতন্ত্র। আর এর বিপরীত সেটা হচ্ছে ধনতন্ত্র বা পুঁজিবাদ। সেখানে এর বিপরীত দর্শন, অর্থাৎ সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি, রাষ্ট্র না। আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো তারা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক আদর্শকে লালন করে। রাশিয়াতে যদি সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠিত হয় তাহলে পুঁজিবাদের একটা বিপরীত আদর্শ পুঁজিবাদের জন্য চরমভাবে একটা আতঙ্কিত হওয়ার একটা কারণ। সে কারণে আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলো কখনোই চায়নি
যে বলশেভিক বিপ্লবের মাধ্যমে বা অক্টোবর বিপ্লবের মাধ্যমে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে রাশিয়া এই সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ করুক বা এই বিপ্লব সফল হোক। কিন্তু আলটিমেটলি তো বিপ্লব সফল হলো। এরপরে ভ্লাদিমির লেনিন সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাশিয়াকে প্রতিষ্ঠা করলো। ঠিক এর 5 বছর পরে 1922 সালে রাশিয়ার নেতৃত্বে একটা বড় রাষ্ট্রজোট গঠিত হলো, তার নাম হলো সোভিয়েত ইউনিয়ন। এটা তো একটা রাষ্ট্রজোট। এই রাষ্ট্রজোটের উদ্দেশ্য বা আদর্শ ছিল বিশ্বের সর্বত্র সব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই সোভিয়েত ইউনিয়নটা এমন একটি রাষ্ট্রজোট যে রাষ্ট্রজোটটি গঠিত হয়েছিল 15টি রাষ্ট্র নিয়ে। তার মধ্যে লিডিং এ ছিল রাশিয়া। আবার সেই রাষ্ট্রজোটের মধ্যে কিন্তু ইউক্রেনও ছিল, মানে ইউক্রেন কিন্তু ফরমার সোভিয়েত ভুক্ত। যে কারণে সোভিয়েতের যে সমস্ত অস্ত্র তৈরি করার যে প্রযুক্তি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরোপের সবচেয়ে বড়, তোমরা জানো যে সেটি হচ্ছে ইউক্রেনে অবস্থিত। ওই যে যেটা 1986 সালে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, চেরনোবিল, নাম শুনছো? তা এই সমস্ত এই ইউক্রেন হচ্ছে সোভিয়েত ভুক্ত দেশগুলোর মধ্যে খাদ্য পণ্য বা কৃষি পণ্য উৎপাদনে সবচেয়ে বড় একটি দেশ। তাই ইউরোপের শস্য ভান্ডার বলা হয়, রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। তো ইউক্রেনের সাথে রাশিয়ার মিত্রতা, এটা তো পুরনো মিত্রতা, একসাথে তো তারা সোভিয়েত গঠন করেছে। আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো তারা বারবার চেয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হ্যারি এস ট্রুম্যান প্রেসিডেন্ট, সে কতগুলো নীতি গ্রহণ করেছিল, তার নাম ছিল ট্রুম্যান ডক্ট্রিন। এটির মাধ্যমে যেভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাক সেটা তো তারা চেয়েছিল। তারই অংশ হিসেবে 1949 সালে আমেরিকা একটা ন্যাটো নামক সামরিক জোট গঠন করেছিল সোভিয়েতকে ধ্বংস করার জন্য। পুতিন এমন একজন ব্যক্তি, যে সময় সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সময় সোভিয়েতের একটা স্মার্ট গোয়েন্দা সংস্থা ছিল। এখন যেমন ভারতের বলি, ইসরায়েলের মোসাদ বলি, আমেরিকার এফবিআই সিআইএ বলি, তেমনি ভাবে পুতিন যে গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা ছিল তার নাম হলো কেজিবি। তোমরা অনেকে নাম শুনবে, এটা তোমাদের পরীক্ষায় ঠিক আকারে আসতে পারে। কেজিবি সোভিয়েতের নাম করা গোয়েন্দা সংস্থা। সে কেজিবির একজন গুরুত্বপূর্ণ অফিসার ছিল হচ্ছে এই পুতিন, ভ্লাদিমির পুতিন বর্তমানে। পুতিন ব্যক্তিগতভাবে কখনোই চায়নি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাক। সোভিয়েত ইউনিয়নকে তো ভেঙেছে আমেরিকা বা আরো রাষ্ট্রগুলো। এই জন্য রাশিয়ার সাথে আমেরিকার যে শত্রুতা, এটাকে বলা হয় ট্র্যাডিশনাল, মানে ঐতিহ্যগত শত্রুতা। এখন প্রশ্নটি হচ্ছে যে 91 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন সাথে সাথে কিন্তু ন্যাটো বিলুপ্ত হওয়ার কথা, কারণ ন্যাটোর জন্মই হয়েছিল এটি একটি সামরিক জোট। এটি জন্ম হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে সামরিকভাবে মোকাবেলা করার জন্য। সোভিয়েত ন্যাটোর প্রতিপক্ষ হিসাবে বা পাল্টা হিসাবে একটা সামরিক জোট গঠন করে, তার নাম ছিল ওয়ারশো প্যাক্ট। সোভিয়েত 91-তে ভেঙে যাওয়ার সাথে সাথে ওয়ারশো প্যাক্ট বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ন্যাটোর বিলুপ্ত না হয়ে বরঞ্চ ন্যাটো ওই পূর্ব ইউরোপে আস্তে আস্তে এক্সটেনশন করে। তাহলে ন্যাটোর মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মানে তো ন্যাটো তো সে আটলান্টিকের মধ্যেই থাকবে, এদিকে তো তার সদস্য সংখ্যা বাড়াবে না, এটাই তো ন্যাটো বলছে। কিন্তু 91 সালে সোভিয়েত ভেঙে যাওয়ার পরে যখন দেখা গেল যে বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, আরো কিছু রাষ্ট্র একসময় সোভিয়েত ভুক্ত ছিল, তাদেরকে আস্তে 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 ন্যাটো তার সদস্য করে নিল। আর ন্যাটো সনদের 5 নম্বর আর্টিকেলে বলা আছে, যারাই ন্যাটোর মেম্বার তাদের কোনো একটা রাষ্ট্র যদি অপর কোনো রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হয়, তাহলে ন্যাটোভুক্ত প্রতিটি রাষ্ট্রই আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে। কথাটা বুঝতে পারছো ভাই? এবং তখন প্রতিটি রাষ্ট্র সমন্বিতভাবে ওই আক্রমণকারী রাষ্ট্রকে প্রতিহত করে। ধরো ন্যাটোভুক্ত একটা রাষ্ট্র হচ্ছে তুরস্ক, আর তুমি যদি তুরস্ককে চটথাপ্পড় দাও, তাহলে ন্যাটোভুক্ত সবাই বলবে যে চটথাপ্পড় শুধু তুরস্ককে দেয়নি, আমাদের সবাইকে দিয়ে। এখন আমেরিকা চাচ্ছে যে পুতিন, আর রাশিয়াতে অনেক প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছে, কিন্তু পুতিনের যে ব্যক্তিগত নীতি এবং আদর্শ সেটা হচ্ছে রুশ জাতীয়তাবাদী নীতি। মানে পুতিন চাচ্ছে ওই পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে। এই জন্য পুতিন চাচ্ছে যে পূর্ব ইউরোপে রাশিয়ার আধিপত্য আরো বৃদ্ধি পাবে, অনেক রাষ্ট্র রাশিয়ার অধীনে থাকবে। এই অঞ্চলে পুতিন একটা বড়, সে সোভিয়েত যুগের যে পরাশক্তির যে মর্যাদা, সেটা পুতিন নতুন করে এস্টাবলিশ করতে চাচ্ছে। আর আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো দেখছে যে পুতিন যদি এভাবে আগ্রাসীমূলক মনোভাব চালিয়ে একের পর এক ভূখণ্ড দখল করে তার সাম্রাজ্য বাড়ায়, তাহলে আমাদের সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। একের পর এক ওই রাষ্ট্রগুলোকে ন্যাটোর মেম্বার করে নিচ্ছে। তারই অংশ হিসাবে ইউক্রেনের যে ভলোদিমির জেলেনস্কি,
তাকে উস্কানি দিয়ে তাকে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার করে নেওয়ার চেষ্টা করতেছে, ইউরোপের দেশগুলো আমেরিকা ন্যাটোর মেম্বার করে নেওয়ার চেষ্টা করছে। এখন রাশিয়া সে বাইরে বের হয়, তার ভূখণ্ডের বাইরে, তার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূখণ্ড হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগর ছাড়া অন্যান্য সাগর দিয়ে রাশিয়া তেমন বের হতে পারে না। আর কৃষ্ণ সাগরের পাশে অবস্থান হচ্ছে ইউক্রেনের। এখন যখনই ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয়ে যাবে, তখন ইউক্রেনকে প্রোটেক্ট করার দায়িত্ব ইউরোপের দেশগুলোর। আর সে যখন ন্যাটোর মেম্বার হয়ে যাবে, তখন ইউক্রেনের ভূখণ্ডে ন্যাটোর ট্রুপস, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এগুলো মোতায়েন হবে। আর রাশিয়া যদি এই অঞ্চল দিয়ে বের হতে চায় পুতিন, তাহলে একটা সংঘর্ষ হবে, তখন বড় আকারে পুতিন হুমকির সম্মুখীন। তাই পুতিন কোনোভাবেই চায় না যে ইউক্রেন ন্যাটো কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হোক। আর আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো সেটাই চায় যে সে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর মেম্বার হোক। পুতিনের বক্তব্য হচ্ছে যে তোমরা তো বলেছো যে 91 সালে সোভিয়েত আমি ভেঙে গেছি, তোমার ন্যাটোর সদস্য সংখ্যা আর বাড়াবা না, আর তোমরা যদি থাকো তাহলে ওই আটলান্টিকের ওপারে থাকবে, এদিকে আসবা না। কিন্তু পূর্ব ইউরোপের অনেক দেশগুলোকে তুমি ন্যাটোর মেম্বার দিচ্ছ, দুদিন পর ইউক্রেনকে ন্যাটোর মেম্বার দিবা, তাহলে তো আস্তে আস্তে আমাকে তোমরা ঘিরে ফেলবা। তাহলে আমি যে একটা দরজা দিয়ে বের হচ্ছি, সেই দরজা দিয়ে যদি বের হতে না পারি, তাহলে আমি বের হবো কিভাবে? আমার তো সব রাস্তা বন্ধ। এই জন্য পুতিন আসলে এই কাজটা করেছে। যখনই করেছে, এখন আস্তে 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 ইউক্রেনকে আক্রমণ করে পুতিন দখল করে নিবে, এটা পুতিনের জন্য কোনো ব্যাপার না, কারণ রাশিয়ার শক্তি ইউক্রেনের চেয়ে অনেক অনেক গুণ বেশি। কিন্তু মুশকিলটা হলো ইউরোপের দেশগুলো এবং আমেরিকা যখন ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, তখন পুতিনের এই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে। এই যুদ্ধ যখন দীর্ঘায়িত হচ্ছে, তখন পুতিন বিশ্বের কিছু দেশগুলোর কাছে সাহায্য কামনা করছে। যেমন ইরানের কাছ থেকে সাহায্য কামনা করছে। ইরান পুতিনকে তার নিজস্ব তৈরি যে ড্রোন, কামিকাজি ড্রোন, এই ড্রোন ইরান পুতিনকে দিচ্ছে। পুতিন তখন এই ড্রোন দিয়ে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে। আবার আমেরিকা যে অস্ত্রগুলো ইউক্রেনকে দিচ্ছে, সে অস্ত্রগুলো পুতিন জব্দ করছে, তো এটা আবার ইরানের কাছে দিচ্ছে। ইরান আবার সেই 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 অস্ত্রের প্রযুক্তি কেমন সেটা দিয়ে তারা গবেষণা করছে, তো ইরান আবার অস্ত্র তৈরি করতেছে। এবার ইউরোপের দেশগুলো আবার ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। কেন? কারণ রাশিয়ার গ্যাস ইউরোপের দেশগুলো তারা আমদানি করে, রাশিয়া গ্যাস সাপ্লাই বন্ধ করে দিচ্ছে। আর শীতকালে আসলে তো ওদের হিটার জ্বালিয়ে থাকতে হয়, প্রচুর ঠান্ডা পড়ে, তারা বিপদের মধ্যে পড়ছে। এতে করে কি হচ্ছে, পশ্চিমা রাষ্ট্রগুলো যখন ইউক্রেনকে সমর্থন দেওয়া শুরু করেছে, তখন পুতিন বাধ্য হয়ে ইউক্রেনের পশ্চিমা সমর্থন পাওয়ার কারণে পুতিন যে যুদ্ধে হেরে যাচ্ছে বা তার যে ব্যাপক পরিমাণে সৈন্য সামন্ত মারা যাচ্ছে, যুদ্ধে জয়লাভ করতে পারছে না, তখন এই পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে যাদের যাদের দ্বন্দ্ব আছে, তাদের সাথে পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করছে। যেমন নর্থ কোরিয়া, উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার দ্বন্দ্ব, দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার মিত্রতা, তাই নর্থ কোরিয়া সফর করছে পুতিন। আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়া সৈন্য পাঠাচ্ছে রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে। তোমাকে এগুলো দেখছো, শুনছো পত্রিকায়, শুনছো? এরপরে চীনের তাইপে প্রণালীতে আমেরিকা তাইওয়ানকে চীন থেকে আলাদা করে একটি রাষ্ট্র গঠন করে দেওয়ার জন্য তাইওয়ানকে সমর্থন দিচ্ছে। চীন বিপদে আছে, তাইওয়ান যদি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়, তাহলে তাইওয়ানকে মোকাবেলা করা চীনের জন্য সমস্যা হয়ে যাবে। কারণ চীনের মধ্যে তো আরো কিছু জায়গা আছে, তারাও তো তাইওয়ানের মতো স্বাধীনতার ঘোষণা দিবে। তাহলে চীন এককভাবে তাইওয়ানকে মোকাবেলা করতে পারবে না, কারণ আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো তাইওয়ানকে সমর্থন দিবে। আর পুতিনও চিন্তা করতেছে আমিও তো এককভাবে পাচ্ছি না। তাই পুতিন এদিক চীনকে বলছে যে চীন, তুমি এবং আমি যদি দুজন যুক্ত না হয়, একত্রিত না হয়, তাহলে তুমিও বিপদের মধ্যে পড়বে, আমিও বিপদের মধ্যে পড়বো। তাই চীন রাশিয়া যুক্ত হচ্ছে, উত্তর কোরিয়া যুক্ত হচ্ছে। এই সংকটটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আর রাশিয়ার বিশ্ব বাজারে, বিশ্বের বিভিন্ন প্রান্তে রাশিয়ার যে টাকা পয়সা আছে, সেটা তো তারা ফ্রিজ করে দিয়েছে ইউরোপের রাষ্ট্রগুলো। রাশিয়া তখন বাধ্য হয়েছে তার যে গ্যাস, এই গ্যাস অল্প দামে বিক্রি করতেছে। কেন থেকে? ইন্ডিয়া। আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। মানে এই আলোচনাগুলো যদি আমি ঘন্টার পর ঘন্টা বলি তাও শেষ হবে না, কিন্তু তোমাদেরকে আমি বুঝাতে পারছি কিনা, তোমরা 2 লাইন লিখতে পারবা কিনা সংকটটা কেন হচ্ছে। এখন সর্বোপরি যদি আমি সংক্ষেপে তোমাকে বলি, এতে করে যে কাজটা হচ্ছে, বিশ্ব বাজারে বিরূপ প্রভাব পড়ছে। কারণ রাশিয়া, ইউক্রেন, এরা কৃষি পণ্য উৎপাদন এবং সেগুলো তারা বিপণন করে তারা টিকে থাকে। আমরা যেমন পোল্ট্রি মুরগি যে খাবারটা, যে খাবারের উপকরণ কিন্তু ইউক্রেন থেকে আমরা আনি, কৃষি পণ্যের অনেক উপকরণ সেখান থেকে আনি। আবার ইউক্রেন প্রচুর পরিমাণে গম উৎপাদন করে, গম গম যে কারণে তারা তো সেগুলো রপ্তানি করতে পারছে না, কারণ যুদ্ধ হওয়ার কারণে। এক হচ্ছে তাদের ওখানে সমস্যা, আবার বিশ্ব বাজার আমদানি করতে পারছে না। তাহলে এই আটা বা ময়দার সাথে রিলেটেড যত পণ্য আছে, সব পণ্যের দাম তো বেড়ে গেছে বিশ্ব বাজারে, কেক, চকলেট বা বিস্কিট, বিভিন্ন পণ্য। এভাবে এক কথায় তোমাকে আমি যদি সংক্ষেপে বলি, এই যে যুদ্ধের প্রভাবটা, এই যুদ্ধের প্রভাবটা আবারও আগের মতো হবে, একটু যেটা বুঝালাম।
আসলে যুদ্ধটা কখন বিশ্বযুদ্ধ হয়, যুদ্ধটা কখন বড় আকারে যুদ্ধ হয়। যুদ্ধ তোমার সাথে আমার দ্বিপাক্ষিক হতে পারে, কিন্তু দ্বিপাক্ষিক যুদ্ধে যদি তোমার সাথে কারো শত্রুতা থাকে, তো সেই ব্যক্তি আমার সাথে স্থাপন করবে মিত্রতা। সে যে আমার মিত্র তা কিন্তু না, কারণ তুমি আমার শত্রু আর সে হচ্ছে তোমার শত্রু। তাই তোমার শত্রু আমার হয়ে যাবে মিত্র। আবার আমার সাথে যদি কারোর শত্রুতা থাকে, সে দেখবা তোমার সাথে গিয়ে মিত্রতা স্থাপন করবে, কারণ সে এককভাবে আমার সাথে পারছে না, তাই তোমার সাথে যুক্ত হবে। এভাবে তো বিশ্বযুদ্ধ হয়েছে। তো তোমাদের আলোচনাগুলো, বিশ্লেষণগুলো, লেখনের মাধ্যমে যেন এগুলো থাকে। আমি তোমাকে আর কয়টা ক্লাস নিতে পারি, আমি তো ঢাকা থেকে আসি, আবার কবে আসি না আসি না ঠিক নেই। আমি তোমাকে একটা ধারণা দিতে পারি যে দিস টাইপ অফ কোশ্চেন ইউ মে বি ফেসড, আর কি হলে পারে, প্রশ্নটি কেমন হলে তুমি কি আনসার করবে, মোটামুটি একটা ধারণা দিতে পারি। এখন এরপরে প্রশ্নটা কি ছিল, তার প্রভাবটা আমরা কারণটা বুঝলাম, তাহলে প্রভাবটা কি হতে পারে, এখন লেখো, প্রভাবটা লেখো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়ন দুইটা একই অঞ্চলের জোট, কিন্তু এদের মধ্যে মূল ব্যবধানটা বা পার্থক্যটা কি? তোমাকে কে বলছে? তুমি তো নিজে প্রশ্ন করার মধ্যে তুমি তো নিজে তো উত্তর এস্টাবলিশ করে দিল, তাহলে আমি উত্তর কি দিব? না মানে স্যার, দুই নামে দুইটা জোট মানে আলোচনা হয়, তো না, সেজন্য বললাম। আমি তোমাকে বুঝাচ্ছি, কথাটা শুনো। ইউরোপিয়ান ইউনিয়ন শুধু ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট। কথা বুঝো। জি স্যার। ইউরোপিয়ান ইউনিয়ন শুধু ইউরোপের দেশগুলোর একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট। আর ন্যাটো হচ্ছে আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার দেশ তুরস্ক মিলে ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট। সামরিক জোটের জি মানে স্যার, হচ্ছে এটাই যে জানতে চাচ্ছিলাম। সামরিক জোটের মানে হচ্ছে যে এই জোটভুক্ত দেশগুলো যদি কোনো দেশ কর্তৃক আক্রান্ত হয়, সামরিকভাবে তারা মোকাবেলা করবে। এ হচ্ছে পার্থক্য, একটা হচ্ছে সামরিক, একটা হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট। আচ্ছা, এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাবটা দেখো, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। দুই নম্বর লেখো, কৃষি পণ্যের সরবরাহ কমে যাবে। কমে যাবে বলতে অলরেডি যাচ্ছে, কৃষি পণ্যের সরবরাহ কমে যাবে। 3 নম্বর লেখো, কৃষি পণ্যের দাম বেড়ে যাবে। এরপর লেখো, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাবে। বৈশ্বিক রাজনীতিতে বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে। বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে। আমি বোঝাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। রোহিঙ্গা সংকট নিয়ে কি কোনো প্রশ্ন আসতে পারে কি? একটু অপেক্ষা করো, এখন আমি রোহিঙ্গাতে যাচ্ছি। তাহলে কথাটা বুঝো, রাশিয়া কিন্তু বিশ্বের পারমাণবিক সক্ষমতায় 1 নম্বর অবস্থানে আছে।
আমেরিকা পারমাণবিক সক্ষমতায় 2 নম্বরে আছে, আর রাশিয়া কিন্তু 1 নম্বরে আছে। আর পুতিন কিন্তু না মরা পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরবে না। এই যুদ্ধে রাশিয়া হারতে পারে কিন্তু পুতিন হারবে না, কারণ ডিক্টেটর সবসময় বাঘের পিঠে উঠে পড়ে। এই ডিক্টেটর হয় যদি সে বাঘের পিঠ থেকে যদি নিচে নামে তাহলে বাঘ তাকে খেয়ে ফেলবে, তাই মরতে হলে পারে বাঘের পিঠ থেকে মরতে হবে। শুনতে হয়তো তোমাদের কারো রাজনৈতিকভাবে কষ্ট লাগতে পারে, কিন্তু কথা পরিষ্কার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি শেখ হাসিনা যদি বিদায় না নিত, তা আগামীতে শেখ হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতা থেকে যেত না। এটা শেখ হাসিনার জায়গা না, তুমি যদি শেখ হাসিনার জায়গায় যেতে তো তুমি ওই একই কাজ করতে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যে সমস্ত সিভিল মিলিটারি অফিসার তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে, তারাও কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনার পাশেই থাকতো, কারণ তারাও জানতো যে শেখ হাসিনা বিদায় নিলে পরে আমাদের এই পরিণতি হবে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে তো বাধ্য হয়ে জনগণের অভ্যুত্থানের কারণে। তো তেমনি ভাবে তোমাকে মাথায় রাখতে হবে, পুতিনের কারণে, এই পুতিনের একগুঁয়েমি মনোভাবের কারণে অনেক রুশ সেনা নিহত হয়েছে। রাশিয়া বিশ্ববাজারে একঘরে হয়ে গেছে, তার টাকা পয়সা সহ সব দিক থেকে ফ্রিজ করা হয়েছে। তাই পুতিন যে করে হোক রাশিয়ার জনগণকে বুঝাবে এই যুদ্ধে রাশিয়ার জয় অবশ্যম্ভাবী। কারণ পুতিন জনগণকে বুঝাবে, জনগণ না বুঝলেও তাকে বাধ্য হয়ে বুঝতে হবে যে যদি রাশিয়া এই যুদ্ধ থেকে সরে আসে তাহলে আগামীতে রাশিয়ার পরাশক্তি হওয়ার যে মর্যাদা, যে আকাঙ্ক্ষা, সেটা রাশিয়ার থাকবে না। শেষ পর্যন্ত পশ্চিমারা যদি এই যুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখে, তাহলে পুতিন যদি শেষ পর্যন্ত যুদ্ধে হারতে থাকে, শেষ অস্ত্র সে ব্যবহার করবে পরমাণু অস্ত্র। কারণ পুতিন অলরেডি বলছিল যে পৃথিবীতে রাশিয়া থাকবে না, সে পৃথিবীতে আর কারো থাকার দরকার নেই। এবং পরমাণু যুদ্ধ যদি বাদে, তাহলে এই যুদ্ধের ব্যাপকতা বা ভয়াবহতা যে কি হবে এটা মানুষ কল্পনা করতে পারবে না। কারণ এই যুদ্ধে যেমন 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যে বোম ফেলেছিল, সে 45 সালে প্রযুক্তি, সেটা এখন পর্যন্ত জাপানে বিকলাঙ্গ হয়ে নাকি মানুষ জন্মায়, এরকম কথা আছে। আর সেটা তো ছিল আণবিক বোম, 45 সালের বোম। আর এটা হচ্ছে এখন 2024 সালের বোম, কত বেশি প্রযুক্তি সম্পন্ন। আর এখনকার মিসাইল গুলো সব হাইপারসোনিক মিসাইল, আইসিবিএম। তো যা হোক, এটার পরিণতি শুধুমাত্র মানুষ মারা যাবে তা না। আমরা 1 সপ্তাহ, নিশ্চয় মনে আছে আমাদের যে পলক, ক্ষণে ক্ষণে যে পলক, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। তো এক সপ্তাহে বুঝতে পারছো না কি অবস্থা ছিল। এখনকার যুগটা, এখন আমরা 4র্থ শিল্প বিপ্লবের যুগে আছি। ইন্টারনেট ছাড়া কি আমরা চলতে পারবো? আগামীতে আগামীতে পুতিন যে কাজটা করবে সেটা হচ্ছে মহাকাশে যুদ্ধ হবে। বিভিন্ন স্যাটেলাইট গুলো আছে না, ওর ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্রের নিরাপত্তা তো সব ওইসব জায়গায়। এই জন্য পৃথিবীতে কেউই চায় না যে আগামীতে বড় আকারের যুদ্ধ হোক, কিন্তু এই ঘটনাগুলো সর্বদিকে ছড়িয়ে পড়ছে। এক, রাশিয়া ইউক্রেন সংকট, ওদিকে চীন তাইওয়ান সংকট, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া সংকট, ওদিকে ইরান ইসরায়েল সংকট। এই সংকটগুলোতে দেখো 2টা পক্ষ, যেদিকে ইরান সেদিকে উত্তর কোরিয়া, সেদিকে চীন সেদিকে রাশিয়া। আর ঠিক এর বিপরীতে যারা আছে, ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিম রাষ্ট্রগুলো। আর ইন্ডিয়া ডাবল গেম খেলবে, ইন্ডিয়া রাশিয়ার সাথে থাকবে, ইন্ডিয়া আমেরিকার সাথে থাকবে। তাহলে তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিল জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী চেতনা মানে একটা জাতি নিজেকে শ্রেষ্ঠ মনে করে সে জাতি পৃথিবীতে তার প্রভুত্ব বা তার নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে চায়, এটাকে বলে জাতীয়তাবাদী চেতনা। এবার লেখো রোহিঙ্গা সংকট, গিয়ে লেখো রোহিঙ্গা স্যার সংকট আমার কি। স্যার ওই যে একটা লাইন ছিল, বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে। নতুন মেরুকরণের নতুন বিষয়টা মেরুকরণ মানে হচ্ছে যে পৃথিবীতে 3-4টা দেশ নিয়ে একটা জোট হবে, তার বিপরীতে 2-3টা জোট নিয়ে আরেকটা জোট হবে, এটাকে বলে মেরুকরণ। বুঝছো কথাটা? স্যার রাজনীতিতে মেরুকরণ বলতে বুঝি না স্যার। রাজনীতিতে মেরুকরণ মানে হচ্ছে যে মেরু বলতে এখানে এক একটা অঞ্চলকে বোঝাচ্ছে। যেমন যদি বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের সবকিছু একটা রাষ্ট্রের অধীনে থাকে, তখন সেই বিশ্বকে বলা হয় এক মেরু কেন্দ্রিক বিশ্ব। বিশ্বের রাজনীতি, অর্থনীতি যদি 2টা রাষ্ট্রের অধীনে থাকে তাহলে সেটিকে বলা হয় দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব। বিশ্বের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণ যদি 3টা রাষ্ট্রের মধ্যে থাকে তাকে বলে মেরু কেন্দ্রিক বিশ্ব। এটাকে বলে মেরুকরণ বা
পোলারাইজেশন। এর অর্থ হচ্ছে বিশ্ব রাজনীতিতে একটা নতুন ধারণা তৈরি হবে, নতুন একটা ব্যবস্থা তৈরি হবে, নতুন একটা সিস্টেম ডেভেলপ করবে, নতুন নতুন জোট তৈরি হবে। এটাকে বলে বিশ্ব রাজনীতিতে মেরুকরণ। বুঝতে পারছো এখন তুমি? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এখন লেখো সেটা হচ্ছে যে রোহিঙ্গা সংকট কি, ওই একই লেখো, ওই সংকটের কারণ ও প্রভাব। কারণ ও প্রভাব। এরপরে একটা কথা লিখো যে এই সংকট মোকাবেলায় করণীয় কি। দেখো, রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন রাজ্যের তথা আরাকান রাজ্যের একটি মুসলিম জনগোষ্ঠী। দু 2017 সালে রোহিঙ্গারা মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক নির্যাতিত, নিপীড়িত ও বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়ে এক ধরনের মানবেতর জীবন যাপন করছে। এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের কারণে সামাজিক, অর্থনৈতিক সহ যে সংকট তৈরি হয়েছে সেটি রোহিঙ্গা সংকট নামে খ্যাত। আচ্ছা, আমরা নর্মালি সংকট, এই সংকট শব্দটার অর্থটা কেমন বুঝি, মানে কি বুঝি বলো তো? মানে কি ধারণাটা বুঝি? ধরো আমি বললাম যে আমি 10 জনকে আপ্যায়ন করেছি, তার মধ্যে 5 জনকে খাবার দেওয়ার পরে আমার খাবার শেষ হয়েছে, তাহলে আমরা সেটাকে কি বলছি? খাবারের সংকট। তেমনি অভাব। তেমনি রোহিঙ্গা সংকট এর মানে হচ্ছে যে রোহিঙ্গাদের কারণে বিশ্বে যে স্বাভাবিক অবস্থার
মানে বুঝতে পারছো কথাটা ভাই, ওই যে ঘাটতি থাকছে, অভাব থাকছে, সেটিকে আমি রোহিঙ্গা সংকট বলছি। ইউক্রেনের মতো থাকবে, রাশিয়ার মতো থাকবে, যার যার কাজ সেই করবে, কিন্তু তাদের কারণে বিশ্বের অন্যান্য মানুষ কেন সাফার করে? এই জন্য এটাকে ক্রাইসিস বলা হচ্ছে, সংকট বলা হচ্ছে। তাহলে রোহিঙ্গা সংকট জিনিসটা কি? রোহিঙ্গারা যদি মায়ানমারের আরাকান রাজ্য বা রাখাইন রাজ্যে যেটি বলি না কেন, সেখানে যদি তারা বসবাস করত, তাহলে তাদের বিশ্বের বিভিন্ন দেশে তাদের বসবাস করা লাগতো না। এরপর সেখানে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এর কারণে তারা তাদের ভূখণ্ড বাদ দিয়ে অন্য কোনো, রাশিয়া, ইউক্রেন আর প্যালেস্টাইন, ইসরায়েল, এটা রোহিঙ্গারা কিন্তু একরকম না, এটা ইস্যু কিন্তু একটা ভিন্ন রকম। হ্যাঁ, গাজার সাথে রোহিঙ্গাদের একটা মিল আছে, কারণ গাজার মানুষগুলো তারা বাস্তুচ্যুত, তাদের ঘর বাড়ি তো ভেঙে ফেলছে ইসরায়েল। রোহিঙ্গাদের ক্ষেত্রেও ঠিক তাই, কিন্তু ইউক্রেন, রাশিয়া সেটা ভিন্ন। তাহলে মূলত এখানে রোহিঙ্গারা তারা নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে সেখানে তারা মানবেতর জীবন যাপন করছে, কারণ তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তারা বিপদে পড়েছে, আবার যেখানে তারা আশ্রয় নিয়েছে তাদেরকেও বিপদে ফেলছে। তাহলে এতে করে যে সংকটটা হয়েছে, সেই সংকটটাকে বলা হচ্ছে রোহিঙ্গা সংকট। এখন এই সংকটের কারণটা কি, মানে এই সংকটের জন্য দায়ী কারা বা কারণটা কি? তাহলে কারণ, সংকটের কারণ তার একটা প্রশ্ন ছিল। বলো। তার এখানে যে বললেন এই বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছে, এই বিভিন্ন প্রান্ত এখানে কোন কান্ট্রি বা কতটুকু একটু ধারণা দিতেন যদি। যেমন সম্ভবত আমি যতটুকু জানি, আমাকে স্পেসিফিক দেখতে হবে, সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশে এরা আশ্রয় পেয়েছে। হ্যাঁ, তারপরে মিডিল ইস্টের সৌদি আরব বা আরো কিছু দেশে এদেরকে মনে হয় আশ্রয় দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে এসেছে তা না, তোমরা একটু সার্চ দিয়ে দেখো, আমি যেন কোথায় পেয়েছিলাম, 9টা কিংবা 11টা দেশে রোহিঙ্গার আশ্রিত আছে এই মুহূর্তে। তারপর তোমরা একটু দেখে নাও, এই মুহূর্তে আমি স্পেসিফিক নামটা বলতে পারছি না, 9 কিংবা 11, এক্স্যাক্টলি আমি সংখ্যাটা বলতে পারছি না এই মুহূর্তে। তাহলে লেখো রোহিঙ্গা সংকটের কারণ, কারণ দিয়ে লেখো, মায়ানমারের সামরিক বাহিনী কর্তৃক নির্যাতন, নিপীড়নের শিকার, সামরিক বাহিনী কর্তৃক নির্যাতন, নিপীড়নের শিকার। দুই নম্বর কারণটি লেখো, রাখাইন / আরাকান রাজ্যের, রোহিঙ্গাদের রাখাইন / আরাকান রাজ্যের স্বাধীনতার দাবিতে আন্দোলন। রোহিঙ্গাদের রাখাইন / আরাকান রাজ্যের স্বাধীনতার দাবিতে আন্দোলন। তিন নম্বর লেখো, ভারতের, মায়ানমারে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ, মায়ানমারে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ। মায়ানমারে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ। একই পয়েন্টটি লেখো, মায়ানমারে চীনের ভূ রাজনৈতিক স্বার্থ। একই পয়েন্ট লেখো, বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব, বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব। গুরুত্ব, ইম্পর্টেন্স, বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব। লিখছো সবাই? এটা দেখো, এই টাইপের বঙ্গোপসাগর, এই জায়গায় ইন্ডিয়া, এখানে বাংলাদেশ, এখানে মিয়ানমার। আর এটা হচ্ছে মালাক্কা প্রণালী, এটা হচ্ছে থাইল্যান্ড।
আর এইটা ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, এইটা প্যাসিফিক ওশান, প্যাসিফিক ওশান। এখন এখন এইদিকে আছে সে পার্সিয়ান গালফ, যে চায়না বলে যে দেশটি আছে চায়না, সেই চায়না এখান থেকে জ্বালানি তেল নিয়ে এসে বঙ্গোপসাগরের মালাক্কা প্রণালী হয়ে এই দিক থেকে সে এইদিকে আসে, এখানে আছে তাইওয়ান, এখানে আছে তাইপে প্রণালী। আচ্ছা, এই জায়গা আছে মিয়ানমার। এই মিয়ানমারের সাথে ইন্ডিয়ার 7 সিস্টার্স এর সীমানা আছে, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে, মিয়ানমারে কি সামরিক কোন গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায় আছে? না, সামরিক বাহিনী ক্ষমতা আছে। সে সামরিক বাহিনী মিয়ানমারের রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদেরকে হটিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া মামলাও দায়ের করেছে 2019 সালে। তাহলে জাতিসংঘ যখন বিভিন্ন দেশের উপরে মানবাধিকার ভঙ্গনের দায়ে তার উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ, তো মিয়ানমারের উপরে তো সেই কাজটা করা উচিত। কিন্তু জাতিসংঘ এমন একটি সংস্থা, সে একটি সংস্থা তার সিদ্ধান্তগুলো কার্যকর করে তার 5টি নিরাপত্তা পরিষদের সদস্যের উপরে। তো সে 5টি সদস্যের মধ্যে একটি সদস্য হচ্ছে রাশিয়া, যে মিয়ানমারের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করে। মিয়ানমারের সামরিক বাহিনী জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশ গোল্লায় যাক, মানুষ না খেয়ে থাকুক, কিন্তু যে করে হোক তাকে অস্ত্র কিনে জনগণের উপরে সেটা ব্যবহার না করলে তারা তো টিকতে পারবে না। তাই মিয়ানমার তার অস্ত্রের জন্য কার উপর নির্ভরশীল? রাশিয়ার উপর নির্ভরশীল। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা পুষিয়ে নিছে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করে। একইভাবে চীন মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করতেছে, সামরিক সরকার সেটা কিনতেছে। তারপরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বা মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে কোনো প্রস্তাব যদি উত্থাপিত হয়, তাহলে সেই প্রস্তাবে রাশিয়া এবং চীন দুটি রাষ্ট্র ভেটো ক্ষমতা প্রদানকারী রাষ্ট্র, মিয়ানমারের পক্ষে ভেটো দিচ্ছে, কাজে জাতিসংঘ কোনো বাস্তবায়ন করতে পারছে না। ভারত হচ্ছে একটা আঞ্চলিক শক্তি, ভারতের 7 সিস্টার্স এর রাজ্যের সাথে মিয়ানমারের যোগসূত্রতা আছে, এবং মিয়ানমার যদি 7 সিস্টার্স এর রাজ্যের যে বিদ্রোহীরা আছে তাদেরকে যদি উস্কে দেয়, তাহলে ভারত মহাবিপদে পড়ে যাবে। আবার ভারতেরও সেখানে বিনিয়োগ রয়েছে, চীনেরও বিনিয়োগ রয়েছে। কাজে মিয়ানমারের বর্তমান সামরিক সরকারকে চাপ দেওয়ার মতো মানসিকতা ভারতেরও নেই, চীনেরও নেই, রাশিয়ারও নেই। এই সুযোগে সামরিক বাহিনী তারা বিশ্ব থেকে কোনোভাবে একঘরেও হয়ে যাচ্ছে না। তখন একটা দেশ একঘরে হয় যখন কেউই তার পক্ষে থাকে না। আর এই যে বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব মিয়ানমারের অবস্থান এই জায়গায়, আগামী দিনে চীন যখন তার জ্বালানি তেলগুলো মালাক্কা প্রণালী দিয়ে এদিক দিয়ে নিয়ে যাবে, আমেরিকা যদি এখানে তার ভারতের সাথে একত্রিত হয়ে তার ব্যারিকেড তৈরি করে, তাহলে মিয়ানমারের রাখাইনে চীনের ডিপ সিপোর্ট রয়েছে, এখান থেকে সেই দিক দিকে যাবে, এই প্রণালী তার ব্যবহার করা লাগবে না। এগুলো তোমরা অল্প কথায় একদিনে বুঝবা না, অনেকগুলো ইস্যুজ রয়েছে। এই কারণে মিয়ানমার বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গাদেরকে যে ফেরত নিবে, সেটা না হওয়ার পেছনে এই রাষ্ট্রগুলো আছে তাদের একটা বড় গুরুত্ব রয়েছে, অবদান রয়েছে। আর যদি মাইনর কিছু ইস্যুর কথা যদি বলি, মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে, বিশেষ করে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধ চলছে। আরাকান আর্মি বলতে আরাকান রাজ্য, যেখানে এই মিয়ানমারের রোহিঙ্গারা যেখানে ছিল, সেই রাজ্যকে আলাদা করার জন্য সেখানে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তার নাম আছে আরাকান আর্মি। সে আরাকান আর্মি অনেকটা যুদ্ধে জয়লাভ করছে এবং একের পর এক রাজ্য মিয়ানমারের কেন্দ্রীয় সরকার মানে সামরিক সরকার হারাচ্ছে। এমত অবস্থায় রোহিঙ্গারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত যে তারা যদি আবার তাদের দেশে ফেরত যায়, তাহলে তাদের জীবনের নিরাপত্তা কে দিবে? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তাদেরকে তো বুঝাতে হবে যে না, তোমাদের ভূখণ্ডে তোমরা চলে গেলে সেখানে নিরাপদ থাকবা, তারা এখানে অনিরাপদ বোধ করছে। আর এখানে এতে করে কিন্তু আন্তর্জাতিক এনজিও তারাও কিন্তু বাণিজ্য করছে, বুঝতে পারছো জিনিসটা? এনজিও গুলো চাচ্ছে না যে মিয়ানমারের রোহিঙ্গারা সেখানে চলে যাক, এই গেলে পরে এদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আবার মিয়ানমারের রোহিঙ্গারা মনে করতেছে যেভাবে হোক মোটামুটি মানে খাচ্ছি পড়ছি, যাই হোক আমাদের তো কাজকর্ম করা লাগছে না। এই সব কিছু কারণে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় দিয়েছে। একের পর এক মিয়ানমারের জনসংখ্যা বাড়তেছে। তো এরা আসলে সুদূর প্রসারে এরা যাবে কিনা এটা কেউ বলতে পারবে না। এখন তোমার যদি পরীক্ষায় প্রশ্নটি আসে, এই সংকট আমাদের উপরে কিসের উপর কি কি প্রভাব ফেলছে? এক অর্থনৈতিক সংকট তৈরি করছে, সামাজিক সংকট সোশ্যাল ক্রাইম বাড়াচ্ছে, পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে, সামাজিক অপরাধ বাড়াচ্ছে। তাহলে তোমার করণীয় কি? করণীয় একটাই হতে পারে, ওই যে একই কথা, শুড বি ডান, সমাধান দিয়ে দিবা যে রোহিঙ্গাদেরকে চলে যেতে হবে তাদের নিরাপদ আশ্রয়ে, তাদেরকে বোঝাতে হবে, চীন রাশিয়া উদ্যোগ নিতে হবে।
কিন্তু এগুলো কোনোটাই বাস্তবসম্মত না। এটা নিতে হবে, তোমার চাকরি হবে, চাকরি হওয়ার পরে তুমি রিটায়ারমেন্টে চলে যাবা, ওই রোহিঙ্গারাও থাকবে। এখন এটা নিয়ে তুমি টেনশন করলে তো তোমার তো চাকরি হবে না, তাই না ভাই? তোমার সমাধান দিয়ে চলে আসবা, এরপর তোমার চাকরি হয়ে যাবে। আচ্ছা, এবার তোমরা লেখো অন্যান্য, আমি তোমাদের স্যার কিছু একটা প্রশ্ন। সাজেশন দিয়ে দিই। বলো বাবা, প্রশ্ন করো, সারাদিন ক্লাস নিচ্ছি তো ক্লান্ত হয়ে গেছি, বলো। স্যার আরাকান আর্মি তো একটা হচ্ছে স্বতন্ত্র বাহিনী বা গোষ্ঠীর মতো, ওদেরকে তাহলে অস্ত্রের সাপোর্টটা দিচ্ছে কারা? ওরা তো আর চাইনা, চাইনা, অফিসিয়ালি কোনো। চাইনা, চাইনা, চাইনা। স্যার এটা অফিসিয়ালি নাকি আনঅফিসিয়ালি স্যার? সব কিছু অফিসিয়ালি আনঅফিসিয়ালি, এটা যদি আমি বলতে পারতাম তাহলে তো আমি আরাকান আর্মি মেম্বার হতাম। জি স্যার। তোমার এই উত্তর যদি আমি দিতাম, এখন তোমাকে আমি তুমি দারুণ একটা প্রশ্ন করছো, তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এখন চীনের ইন্টারেস্টটা কি, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো চীনের ইন্টারেস্টটা কি, শোনো, চীন হলো এমন একটি রাষ্ট্র, এই একটু তোমরা শোনো, চীন হলো এমন একটি রাষ্ট্র, এদের মাথা খুব ঠান্ডা। এদের তুমি চট থাপ্পড় দিবা, দিয়ে হাতে দুটো টাকা ধরাই দিবে, এরা টেনশন করবে না, এটা কোনো অপমান বোধ করবে না। তুমি মনে রাখবা যে চীন হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো নির্মাণ, চীন হচ্ছে এই ব্যাপারে সিদ্ধ হস্ত। চীন ব্যবসা বোঝে, বাণিজ্য বোঝে, বিনিয়োগ বুঝে, অবকাঠামো নির্মাণ বুঝে। আর চীন আর একটা জিনিস বোঝে, সেটা হচ্ছে একই ডিম, মানে সমস্ত ডিম এক ঝুড়িতে তারা রাখতে চায় না। কারণ চীনের কাছে পরিষ্কার যে আরাকান রাজ্যে চীনের ডিপ সিপোর্ট রয়েছে, আরাকান রাজ্যে চীনের হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে। তা আরাকান রাজ্যটা যদি এককভাবে মিয়ানমারের সামরিক সরকার দখলে নেয়, তাও সেটা চীনের জন্য সমস্যা। আবার যদি এককভাবে আরাকান আর্মি যদি দখলে নেয়, তাও সমস্যা। এই জন্য চীন আসলে দুই ঝুড়িতে ডিম রাখছে, যে যে জিতবে তার সাথে সে সম্পর্ক রাখবে। এই জন্য দেখবা যে আমাদের দেশে অনেকে বড় বড় সমরবিদ বিশ্লেষক তারা বারবার করে বলছে যে আমরা শুধু মিয়ানমারের সাথে সম্পর্ক রাখলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। কারণ একটা পর্যায়ে আরাকান আর্মি চূড়ান্তভাবে জয়লাভ করে যদি আরাকান রাজ্যটিকে স্বাধীন করে ফেলে, তাহলে আরাকান রাজ্যটা টোটালি নিয়ন্ত্রণে চলে যাবে আরাকান আর্মির অধীনে। তখন এই মায়ানমারের রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার জন্য চীনের সরকারের ভূমিকা থাকবে না, ভূমি থাকবে আছে আরাকান আরাকান আর্মির। আবার যদি এই মুহূর্তে আমরা আরাকান আর্মির সাথেও সম্পর্ক রাখি, তো চীন আমাদের বান্দরবান, ওই যে নাইক্রম সরি বা বিভিন্ন অঞ্চলে যে মায়ানমার দেখছিলেন, ওই যে বিভিন্ন গোলা বর্ষণ করছিল, এরকম ডিস্টার্ব শুরু করবে। আবার আমাদের সেন্ট মার্টিন অংশে যে জাহাজ টাহাজ নিয়ে ঝামেলা করবে। এই জন্য আমরা আসলে বড় বিপদের মধ্যে আছি। আমরা এমন একটা ছোট্ট রাষ্ট্র, না পারি চট থাপ্পড় খেতে, না পারি চট থাপ্পড় মারতে, আর তাদের ডিস্টার্ব শুরু করেছে ইন্ডিয়া। এ হচ্ছে মূল কথাটা, অর্থাৎ চীনের এখানে স্বার্থ আছে। আচ্ছা, অন্যান্য অন্যান্য যে আমি তোমাদের কিছু প্রশ্ন লিখে দিচ্ছি, হ্যাঁ, এগুলো তোমরা বাসায় পড়ে নিও, আগামী ক্লাসে আসলে এগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো, সেভেন সিস্টার্স, এগুলো খুব আলোচিত। এখন সেভেন সিস্টার্স কি, সেভেন সিস্টার্স কি, অবলিক দিয়ে লেখো, সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোর নাম লিখুন। সেভেন সিস্টার্স কি, অবলিক সেভেন সিস্টার্স ভুক্ত। আমি প্রশ্ন আকারে দেবো না টিক আকারে দেবো, কোনটা স্পেসিফিক হয়? প্রশ্ন আকারে দিলে পরে স্পেসিফিক হয়, আর টিক আকারে দিলে পরে কাজের কাজ, মানে দায়িত্ব পালন করলাম তাই করলাম, বুঝে নাও বাকিটা। সেভেন সিস্টার্স কি, অবলিক সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোর নাম লিখুন। এর সাথে অবলিক দিয়ে লেখো, ভারতের কাছে সেভেন সিস্টার্স এর গুরুত্ব কি? ভারতের কাছে সেভেন সিস্টার্স এর গুরুত্ব কি? আমি একটা কাঠামো করে দিচ্ছি, কিন্তু প্রশ্ন কি হবে সেটা তো আমি বলতে পারবো না। ভারতের কাছে সেভেন সিস্টার্স এর গুরুত্ব কি, লিখেছো? তারপরে লেখো, বাংলাদেশ ভারত এর মধ্যকার, বাংলাদেশ ভারত এর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বাধাগুলো কি কি? তোমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস হয়ে গেছে, হয়েছে নাকি? ও, কি বলছিলাম, বাংলাদেশ বাধাগুলো কি কি? এরপর লেখো, এই সম্পর্কের উন্নয়নে করণীয় কি হতে পারে? উন্নয়নে করণীয় কি হতে পারে?
পরের প্রশ্ন লেখো, সম্পর্কের উন্নয়নে করণীয় কি হতে পারে? পরবর্তী প্রশ্ন লেখো যে সাম্প্রতিক সময়ে ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলোতে সংঘটিত বিচ্ছিন্নতাবাদের আন্দোলন কিসের ইঙ্গিত বহন করে? আন্দোলন কিসের ইঙ্গিত বহন করে? ডায়েরি লেখো, আপনি কি মনে করেন, ওর সাথে লেখো প্রশ্নটি, ওর সাথে লেখো, আপনি কি মনে করেন এই ধরনের আন্দোলন ভারতকে ভারতকে অস্থিতিশীল করে তুলবে? উত্তরের সপক্ষে যুক্তি দিন, উত্তরের সপক্ষে যুক্তি দিন। পরের প্রশ্ন, বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে? অবলিক দিয়ে লেখো, বঙ্গোপসাগর দিন দিন বিশ্ব শক্তিগুলোর মনোযোগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। মনোযোগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বললাম তৈরি করছি তো, আমি আর বলতে পারবো না যে কি বলছিলাম, কারো খাতাটা একটু দেখো। পরিণত হচ্ছে কেন? সংক্ষেপে আলোচনা করুন। এটার মানে কি? প্রশ্নটার মানে কি? মানে এই বঙ্গোপসাগর দিন দিন বিশ্বের শক্তিগুলো তারা চাচ্ছে বঙ্গোপসাগরে তাদের প্রভাব বিস্তার হোক। চীন চাচ্ছে সামরিক ঘাঁটি স্থাপন করতে, কক্সবাজার সোনা দ্বীপ জিয়া দ্বীপে সে ডিপ সিপোর্ট নির্মাণ করতে চেয়েছিল, ইন্ডিয়ার কারণে পারেনি। আমেরিকা বলছে নাকি যে সেন্ট মার্টিন দ্বীপ দিতে হবে। তাহলে এগুলো কেন হচ্ছে? এটার উত্তর হচ্ছে একটাই, মানে মূল উত্তর হচ্ছে একটাই, বিশ্ব রাজনীতি আবর্তিত হয় এক একটা শতাব্দীতে এক একটা অঞ্চল কেন্দ্রিক। একবিংশ শতকে বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র হবে এশিয়া। যেমন বিংশ শতকে বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র ছিল ইউরোপ, দুটো যুদ্ধ কিন্তু ইউরোপে হয়েছে। এখন বলা হচ্ছে যে এশিয়া মহাদেশ হচ্ছে জনসংখ্যায় সব থেকে বড় মহাদেশ এশিয়া, আয়তনে বড় এশিয়া। আর বিশেষ করে এশিয়ার দুটি দেশ, তার মধ্যে একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ইন্ডিয়া, এদের একটা অবস্থান, প্লাস দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ আছে। আর প্যাসিফিক অঞ্চলে কোরিয়া, জাপান, চীন, এগুলো তো সব উদীয়মান অর্থনীতির দেশ।
এখন এই দেশগুলো আগামী দিনে বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র, তাই এই অঞ্চলে যে দেশ প্রভাব বিস্তার করতে পারবে সে দেশ এই অঞ্চলে রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবে। তারপর আরেকটা বড় কথা, সেটা হচ্ছে সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর। এটা পৃথিবীর সবচেয়ে বড় সাগর, এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত বা এশিয়ার এই অঞ্চলে অবস্থিত। এবং এই অঞ্চলে চীন, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীন তার একক প্রভাব বিস্তার করতে চায়। এই কারণে তাইওয়ান, যে চীনের পাশে যে তাইওয়ান, চীনের পাশে যে তাইওয়ান, এই তাইওয়ান কখনো চীন থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র হোক এটা চীন চায় না। কারণ চীন তার মূল ভূখণ্ডের একটি স্বশাসিত অঞ্চল তাইওয়ানকে এভাবে দেখে। কিন্তু চীনের শত্রু রাষ্ট্রগুলো, আমেরিকা, পশ্চিমা রাষ্ট্রগুলো তাইওয়ানকে বিভিন্নভাবে উস্কে দেয় যে চীন থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা দিতে, এভাবে চীনকে তাইওয়ানের দিকে ব্যস্ত রাখতে। এতে করে চীনের যে উদীয়মান অর্থনীতি দেশ আগামী 2030 সালে আমেরিকাকে টপকে যাওয়ার একটা চিন্তা চীনের অর্থনীতিতে, সেই স্বপ্ন চীনের বাস্তবায়িত হবে না। এরকম ভাবে অনেকগুলো ইস্যুজ আছে। এই কারণে বঙ্গোপসাগর যেহেতু এই অঞ্চলে একটা হাব, মানে বঙ্গোপসাগর হচ্ছে হাব, এটা ভারত মহাসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, আর এখানে তো আমাদের অবস্থান। এই জন্য বাংলাদেশের টাকা পয়সা না থাকতে পারে, প্রাকৃতিক সম্পদ না থাকতে পারে, কিন্তু অবস্থানটা তো গুরুত্বপূর্ণ। আর এই অবস্থানকে কারণে বাংলাদেশের গুরুত্ব দিন দিন পরাশক্তিগুলোর কাছে বাড়ছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বড় মানে প্রশ্ন আকারে না দিয়ে টিকা আকারে দিই যেগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রশ্ন আকারে আরো হবে। আমি পরবর্তীতে কবে আসবো তা জানিনি, আসতে পারে আবার প্রশ্ন আকারে আলোচনা করবো। এখন তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টিকা আকারে পড়বো। দেখো টিকা, টিকা বলতে ওইটা প্রশ্ন আকারে আসতে পারে। দেখো ইন্টারপোল, এটা তোমাদের টিকা আকারে আসার সম্ভাবনা খুব বেশি। ইন্টারপোল। 2 নম্বর লেখো ন্যাটো। ন্যাটো। 3 নম্বর লেখা হচ্ছে আইপিএস। এটাকে কেউ নাম শুনছো? আইপিএস মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। দেখো ব্র্যাকেটে লিখে রাখো, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজি, এটা বুঝো। এটা কেউ নাম শুনছো? ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়ান ওশান, মানে ভারত মহাসাগর। আর প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর মাঝখানে অবস্থান করে বঙ্গোপসাগর। এই যে টোটাল যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় আইপিআর, ইন্দো প্যাসিফিক রিজিয়ন। তাহলে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কি বলে? ইন্দো প্যাসিফিক রিজিয়ন। এই অঞ্চলে আমেরিকা, ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টা দেশ তাদের আধিপত্য বিস্তার করার জন্য যে কৌশল পরিকল্পনা গ্রহণ করেছে তার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটা তোমাদের টিকা আকারে আসতে পারে। আচ্ছা, এবার তোমার কয়েকটা সংস্থা বলি, আরো কয়েকটা সংস্থা লেখো। বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও, ইউরোপিয়ান ইউনিয়ন, ডব্লিউটিও, ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক, আসিয়ান, বিমস্টেক, ওআইসি, ন্যাম, এগুলো তোমার ছোট আকারে প্রশ্ন আকারেও কিন্তু আসতে পারে। যেমন তোমাকে যদি প্রশ্ন হয় ন্যাম কি, বা ন্যামের পূর্ণ রূপ কি, ন্যাম কত সালে কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল, প্রশ্নগুলো কিন্তু এভাবে আসবে। তারপরে বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক দিয়ে আসতে পারে বিশ্ব ব্যাংক গঠনের প্রেক্ষাপট আলোচনা পূর্ব, বিশ্ব ব্যাংক গঠনের মানে বিশ্ব ব্যাংকের মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলো কি কি সুবিধা পেয়ে থাকছে, বা স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক অবদান কি বিশ্ব ব্যাংকের। এভাবে তোমার ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। ইন্টারপোল ক্ষেত্রে টিকা আকারে আসতে পারে।
তো মোটামুটি তোমরা সংস্থাগুলো লেখো, সংস্থা ছাড়া তো আরো অনেক কথা আছে, চুক্তি আছে, সংস্থা আছে, আরো বিভিন্ন ইস্যুজ আছে, এগুলো লেখো। আরেকটা জিনিস হলো আরেকটা জিনিস তোমরা লেখো, সেটি হলো যে যে সেটা হচ্ছে কয়েকটা চুক্তি লেখো, সেটা হচ্ছে যে তাশখন্দ চুক্তি, সিমলা চুক্তি, তাশখন্দ চুক্তি, সিমলা চুক্তি, ব্রেটন উডস চুক্তি, ব্রেটন উডস চুক্তি, এই তিনটা চুক্তি একটু লেখো। আর তোমরা একটু খাতায় লিখে রাখো, আজকে আমি এগুলো তোমাদেরকে দিচ্ছি আগামী ক্লাসের আগ পর্যন্ত। তোমরা একটু খাতায় শেষের দিক লিখে রাখো ইনশাল্লাহ, যে পরবর্তী লেখো জাতিসংঘ ও অন্যান্য। মানে আমি পরবর্তী ক্লাসে আসলে ইনশাল্লাহ জাতিসংঘ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিব। তবে তোমরা যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারছো, লিখিত পরীক্ষা এটা, এটা তো আর প্রিলিমিনারি মতো এমসিকিউ না। তো তোমরা যে যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিলাম, ধরো তাশখন্দ চুক্তি, এটা ধরো তুমি পড়লে পরীক্ষার সময় যদি আসে তাশখন্দ চুক্তির টিকা, তাহলে একরকম স্টাইলে লিখতে হবে। আর যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে তাশখন্দ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, কোন প্রেক্ষাপটে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন কিন্তু তোমার উত্তর আকারে লিখতে হবে তাশখন্দ চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1963 সালে 10 জানুয়ারি। তারপরে তুমি লিখবা মূলত 1965 সালে কাশ্মীরকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধের প্রেক্ষিতে দুটো দেশের মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়, পরবর্তীতে দুটি দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে এই তাশখন্দ চুক্তিটি স্বাক্ষরিত হয়। পাঁচের মধ্যে যদি এতটুকু লিখো, পাঁচের মধ্যে তো তোমাকে কেউ পাস তো দেবে না। যদি আমি বলি পাঁচের মধ্যে সর্বোচ্চ নম্বরই তোমাকে দেবে 4 নম্বর, মানে বেস্ট লিখলে। আর যদি বেটার লেখো, পাঁচের মধ্যে তুমি 3, 3.5 পেয়ে যাবা। আর যদি তুমি একান্তই গুড লেখো, তো পাঁচের মধ্যে তুমি 2, 2.5 পেয়ে যাবা। এভাবে তুমি একটা মেজার করো 10 নম্বর প্রশ্ন। আর ম্যাথ যদি আসে 10-এর মধ্যে 10 অথবা 10-এর মধ্যে 0, নাকি? ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ঠিক তাই, 5টা তোমাকে সেন্টেন্স দিতে পারে। আর বাংলাদেশ অ্যাফেয়ার্সটা আমি তো তোমাদের ধরছি না, তোমরা একটু নিজেরা একটু পড়ো, আমি সেটা আগামীতে আসলে আমি বলবো। এই মুহূর্তে তোমাদের আমার ধারণা যেহেতু অভ্যুত্থানের বড় একটা ভূমিকা পালনকারী কিন্তু পুলিশ, তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু একটা তোমাদের আসতে পারে, যে পুলিশের সম্পৃক্ততা ওই অভ্যুত্থানে। তবে এই জাতীয় কোশ্চেন গুলো খুব কৌশলে লিখতে হয়, ধরি মাছ নাসুই পানি। সম্পৃক্ততা ছিল, আবার ছিল না। কাদের ছিল না? যারা পেশাদার পুলিশ। আর যারা অপেশাদার অতি উৎসাহী, তাদের ছিল। এবং এটা বিচ্ছিন্ন ঘটনা। বুঝতে পারছো জিনিসটা? সেন্সিটিভ প্রশ্নগুলো খুব সাবধানে লিখতে হয়। ওই যে নচিকেতার একটা গান আছে, বউ বলেছে মরতে জীবন রাখতে পারবো না, বউ আমার নয়নমণি ফেলতে কথা পারবো না, আবার বউয়ের কথা রাখতে গিয়ে মরতে আমি পারবো না, রেল লাইনে বডি দেবো মাথা দেবো। কিছু বুঝলে? অনেক বড় কথা, মানে বউ হাজবেন্ডকে মরে যেতে বলছে, এবং বউ তো হাজবেন্ডের খুব প্রিয় জিনিস, হাজবেন্ড বউর কথা ফেলতেও পারবে না, আবার বউর কথা রাখতে গিয়ে যে সে মরে যাবে তাও তো সে মরবে না। এই যে রেল লাইনে বডি দেবো মাথা দেবো না। আচ্ছা, আরো কথা হবে, আজকে এ পর্যন্ত রাখছি, ঠিক আছে? শোনো, ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে, কথা বুঝছো? এগুলো শীট গুলো যদি একটু পেতাম স্যার। কিন্তু একটু অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারপরে যে রাষ্ট্রপতি অপসারণ নিয়ে যে সাংবিধানিক সংকট, আমার ধারণা এগুলোকে প্রশ্ন তুমি এগুলো করে দেবো। অন্তর্বর্তীকালীন সরকার, বিদায় অভ্যুত্থান, এগুলো করে দেবো। এগুলা তাহলে এখন
অনুসারে যেভাবে আলাদা হয়ে যায় অভিনব আলাদা স্বাধীন লাভ চুক্তিবদ্ধ একটা বড় রাষ্ট্র করে